কেন এরকম হয়, এরকম একটা আছে। সাগর, তুমি দেখে পড়ে দাও তো, পড়ে শুনিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি স্যার। নিশাত নরিন লিখছেন, স্যার রোগ সেরে যায় আবার ফিরে আসে, এই ব্যাপারে যদি বুঝিয়ে বলতেন। হ্যাঁ, তপন থ্যাংক দাদা, ইউ। এটা খুব খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এটা, রোগ অত্যন্ত সেরে ভালো যায় প্রশ্ন। আবার ফিরে আসে, এই ব্যাপারে যদি কিছু বুঝিয়ে বলতেন। এ ব্যাপারে কি স্যার কিছু বলবেন? আমি প্রাথমিক কিছু না বলবো। না, আপনি বলুন, আপনার সাবজেক্ট। আচ্ছা, আমি প্রাথমিক একটু বলি, তারপর স্যার আপনি তাহলে সমাধান দিবেন। সেটা হচ্ছে মূলত এখানে আমরা যে জিনিসটা বলি, বা অ্যানিম্যান 12 বছর যে জিনিসটার জন্য কষ্ট করছেন, যে মায়াজমেটিক কারণ। এবং আমরা যে জায়গাটা বলি যে মায়াজমেটিক যে রোগগুলি আছে, সেখানে যদি মায়াজমেটিক ট্রিটমেন্ট না হয়, এবং বিশেষ করে সুরা যে মায়াজমেটিক বা শরিক যে মায়াজম, সেই মায়াজমের কাজই হচ্ছে কিন্তু সৃষ্টি করা। এখন দেখেন, আমি আমার সাধারণ জ্ঞানের জিনিসটা বুঝি, যে একজন ব্যক্তি, একটা ব্যক্তি নিয়েই বলি, ধরেন তার মধ্যে যদি সোরা মানে শরিক এবং সাইকোটিক মায়াজম থাকে, উনি কিন্তু খুব ব্রিলিয়ান্ট একজন ব্যক্তি হবেন। সে হয়তো বিজ্ঞানী হোক বা অন্য কিছু হোক, খুব ব্রিলিয়ান্ট একজন মানুষ হবেন। আহ, সেটা হচ্ছে গিয়ে, সোরার কাজ হচ্ছে নতুনত্ব কিছু সৃষ্টি করে দেওয়া। এবং সে যদি সাইকোটিক হয়, সেটাকে প্ল্যান মাফিক এগিয়ে নেওয়া। এবং যারা বড় রাজনৈতিক ব্যক্তি আছেন বা বড় স্বনামধন্য ব্যক্তি যারা আছেন, আমাদের এখানেও যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, তাদের আমি নাম বলি না, আপনারা জানেন এখানে যারা আমাদের সিনিয়র চিকিৎসক আছেন, তারাও কিন্তু সেই মাঝমেটিক দ্বারা কিন্তু আছেন। এই জন্যই যে আজকে যে একটা সুন্দর যে প্ল্যান এখানে হলো, গ্রুপটাকে যে সৃষ্টি করা, তাকে চালিয়ে নিয়ে যাওয়া, এর পিছনে জগন্নাথ স্যার আছেন, যেখানে যে আকাশ দা আছেন, যে আশরাফ স্যার আছেন, এদের মধ্যে কিন্তু সেই সোরার জন্যই তাদের প্ল্যান চলে আসলো। এবং সাইকোটিক মায়াজমের কারণে সেটাকে কন্টিনিউ কিন্তু ডে বাই ডে নিয়ে আসছে। অনেক ঝড় বৃষ্টি এর মধ্যে আছে, আমি ব্যক্তিগত যতটুকু জানি, বা এর বাইরেও তো আমার জানার বাইরেও আছে, তা চলে চালিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে এই যে দেখেন, মাস মিডিয়াটা কিন্তু প্রভাব। আবার যদি এখানে এরকম হতো যে সোরা প্ল্যান দিল, কিন্তু সিভিলিক মাজম তার মধ্যে ইনভলভ আছে, তা সেই প্ল্যানে তো ভেস্তে যাবে, সেটা তো কখনোই সফল হবে না। ফলে এই জন্যই যে টিউবারকুলার মায়াজম যারা বলি আমরা, যে অনেক চঞ্চল অস্থির এবং তারা কিউবিটি বেশি, এটা কিন্তু একটা মূল কারণ। এই যে রোগের কথা বললেন, সেটাও কিন্তু সেই একটা টিউবারকুলার মায়াজমেরই অংশ, এবং সেখানে মায়াজমের একটা প্রভাব থাকে। কারণ মায়াজম যখন হয়, বিশেষ করে সোরা মায়াজম, সে বারবার একটা জিনিসকে বারবার পেট নিয়ে আসে, অর্থাৎ ফাংশনাল ডিসঅর্ডার যে সৃষ্টি করলো, আরোগ্যের পথে বারবার মায়াজমেটিকে একটা বাধার সৃষ্টি হয়। যদি অন্য কোনো উত্তেজক বা অন্য কোনো উত্তেজক অথবা পরিবেশক কারণ যদি তাকে না থাকে, আর যদি থেকেও থাকে, ওই উত্তেজক বা পরিবেশক কারণের জন্য বাধাগ্রস্ত হয়ে সুরার কারণে সে বারবার এখানে ফেরত চলে আসে। এর জন্য হ্যানিম্যান কিন্তু মাসমেটিক ট্রিটমেন্টের সময় ট্রিটমেন্টের শেষের দিকে একটা অ্যান্টিসোরিক ঔষধ দেওয়ার জন্য বলছেন। যদি অনেকে বলেন যে সালফার দেওয়ার জন্য, কিন্তু এখানে আমি যে জিনিসটা করি, জানি বর্গনম যত নির্দেশনা আছে, যে একটা অ্যান্টিসোরিক ঔষধ দিতে হয় যেন রোগটা ফেরত না আসে। কিন্তু তার আগে আপনাকে অবশ্যই উপযুক্ত সাদৃশ্য ঔষধ হতে হবে, এবং দেখতে হবে এর কোনো পরিপোষক বা উত্তেজক কোনো কারণ দ্বারা এটা ফেরত আসছে কিনা, বা চাপা পড়ছে কিনা। যদি এটা চাপা না পড়ে, উপশম যদি না হয়, এবং যদি যথেষ্ট সাদৃশ্য বা সর্বাধিক সাদৃশ্য ওষুধ থাকে, সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্টের শেষে দিয়ে একটা মাসমেটিক ওষুধ ব্যবহার করতে পারেন। সেটা তাৎক্ষণিক লক্ষণের উপর, আন্দাজে কিন্তু একটা দিলে হবে না, তাহলে আবার নতুন লক্ষণ সৃষ্টি হবে। এই জন্য তাৎক্ষণিক লক্ষণের উপর যদি দেন বর্তমান লক্ষণে, তাহলে হয়তো এটা ফেরত আসবে না। এটা হচ্ছে আমি আমার বক্তব্য। এখন অমর স্যার আছেন, আমার শ্রদ্ধেয় গুরু স্যার, এখানে এই বিষয়ে একটু আলোকপাত করবেন। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। ধন্যবাদ তপন স্যারকে। এখন স্যার তো ওটা বলেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওইটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা থেকে বলেছেন, সেটা হচ্ছে হ্যানিম্যানের মানে মায়াজম আবিষ্কার অ্যাঙ্গেল থেকে উনি বলেছেন। কিন্তু এখানে প্রশ্নটা দেখে আমার যেটা মনে হয়েছে যে উনি বোধহয় এরকম সমস্যায় অনেক পড়ছেন, এটা একটা ঘটনা। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে মূল ঘটনাটা হচ্ছে এখানে একটা হচ্ছে কি, যে এক্সাইটিং ফ্যাক্টর বা উত্তেজনার কারণে ফিরে আসতে পারে, এই কথাগুলো তো সবই সব ঠিক আছে। কিন্তু আরেকটা দিক আমাদের, যেটা আমি জানি না উনি জুনিয়র না একদম জুনিয়র না মোটামুটি সিনিয়র, আমি জানি না। এটা জানতে পারলে আমি উত্তরটা দিতে আমার একটু সুবিধা হতো। আপনি যদি একটু আমাকে বলে দেন যে কতদিন প্র্যাকটিস করছেন, তাহলে আমি উত্তরটা সেইভাবে দেবো।
হ্যালো সাগর, জিজ্ঞেস করে নাও। নিশাত নওরিন ম্যাম, নওরিন ম্যাম, হ্যালো। নিশাত ম্যাম, ডাক্তার নিশাত ম্যাম। স্যার উনি হয়তোবা কথা বলবেন না। মেবি হতে পারে। তা যাকে তাহলে আমি মানে নতুন প্র্যাকটিশনার্স ধরে নিই ভাবছি, কারণ কারণ পুরনো প্র্যাকটিশনার হলে এই ধরনের প্রশ্নটা বোধহয় আসতো না। তা সেটা যদি ধরা যায় তাহলে সেটা বুঝতে হবে যে এই কেসগুলোতে কিন্তু প্যালিয়েশন হচ্ছে, মোরলেস প্যালিয়েশন হচ্ছে। প্যালিয়েশন হওয়ার পেছনে কারণটা হচ্ছে কি, যে তার যে ডিপ অ্যাক্টিং মায়াজেমেটিক যে লক্ষণগুলো, মায়াজেমেটিক মেডিসিনগুলো দেওয়া হচ্ছে। এটা শুধু ফোড়ার ঘাড়ে চাপালেই হবে না, কারণ সব পেশেন্ট তো শরিক নয়। কারণ পেশেন্টের এই যে রিটার্ন করছে, যেটা সব পেশেন্ট শরিক নয়। হুম। আবার সব পেশেন্ট সাইকোটিকও না, সব পেশেন্ট সিপিরিটিকও না। ফলে এখন যে পেশেন্টই যে গ্রুপেরই পেশেন্ট হোক, তাকে আমাকে অ্যান্টিমায়াজেমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। অ্যান্টিমায়াজেমেটিক ট্রিটমেন্ট দিলে পরে যদি সেটা দিতে পারি তাহলে ফেরত আসবার কথা না। কিন্তু কথা হচ্ছে যে যদি আমরা সেখানে মানে আংশিক সদৃশ্য ওষুধ দিলাম, হ্যাঁ, বা ঠিক আমরা সুপারফিশিয়াল কোনো ড্রাগ দিয়ে তাকে সিমটমগুলোকে রিমুভ করে দিলাম, এরকম ঘটনা যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যালিয়েশন হবে, শর্ট প্যালিয়েশন হবে, বা কিছু কিছু ক্ষেত্রে লং প্যালিয়েশন হবে। তারপরে সেটা রিটার্ন করবে। এই রিটার্ন করবে যখন, তখনই কিন্তু সে ভাববে কি হলো রে বাবা, কোথা থেকে আসলো। আর এই যে রিটার্ন করলো যেটা আছে, রিটার্ন করার তো কিছু কারণ তো আমাদের তপন স্যার বলেই দিয়েছেন, সেই কারণগুলোর মধ্যে আমি ঢুকছি না একদম। ফলে এখানে দেখতে হবে কি, আমাদের একটা জায়গায় সতর্ক হতে হবে যে ওষুধ দেওয়ার পর পেশেন্টের যে আরোগ্য হচ্ছে বা সিমটম চলে যাচ্ছে, সেখানে কোনো ল ফলো করছে কিনা। এটা কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরাই করে না। হ্যাঁ, যে সেখানে হেরিং ল ফলো করছে কিনা, বা কেন্টের যে অবজারভেশন আছে তো তারপরে, বা হ্যানিম্যানের যে রিভার্স অর্ডারে কি হচ্ছে কিনা, বা এলিমিনেটিং প্রসেস চালু হয়েছে কিনা আমাদের যে অ্যালেনের, এরকম তো অনেক রকম আছে, বা ফেসিয়াল ইন্ডেক্স বেটার কিনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ফলো আপে করতে হয়। ফলো আপ গুলো এখন দেখা যাচ্ছে কি, ফলো আপ গুলো কতগুলো সিমটমের কমেছে আর বেড়েছে, এর বাইরে আর ফলো আপের কোনো আলোচনা নেই। কিন্তু ফলো আপের তো ওইটার জন্য ফলো আপ নয়। ফলো আপ মানে তো পেশেন্টটাকে ফলো আপ, সিমটমকে ফলো আপ তো নয়। ফলে আমাদের এই যে মানে যখন আমরা রেকর্ড করছি, ওষুধ দিচ্ছি, তখন টোটালিটি করছি, আর ফলো আপের সময় টোটালি কথাটাই বলে যাচ্ছি। এই যে আমাদের মানে দিচ্ছেটা বা ভুল, এক ধরনের ভুল প্রয়োগ হোমিওপ্যাথির, এই জায়গাগুলো কিন্তু বহুত মুশকিলের জায়গা। তার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। এই যে আমরা অবস্টাকল টু রিকভারি বুঝতে পারি না, বা আমরা সেকেন্ডারি সেকেন্ড প্রেসক্রিপশনের ক্ষেত্রে কখন ওষুধ দেবো, কখন দেবো না, কখন চুপ করে থাকবো বুঝতে পারি না। তার পেছনে মূল কারণ হচ্ছে যে আমরা অর্গাননকে উপলব্ধি করার চেষ্টা করি না। এটা ঠিকই যে এখন প্রশ্ন হতে পারে যে তপন স্যার যেভাবে বললেন, নতুন ছেলে ভাবে ওরে বাবারে অ্যানিম্যান তো বিরাট একটা লিস্ট দিয়ে দিয়েছে, এই লিস্টের মধ্যে কোনটা তার ক্ষতি করছে তো বোঝা আমার পক্ষে ক্ষমতা নয়, তো আমার পক্ষে সম্ভব নয়। তো আমি কি করে বুঝবো এত লিস্ট থেকে? আসল ব্যাপারটা হচ্ছে কি, এই যে লিস্টটা হ্যানিম্যান দিয়েছেন ঠিক, হয়তো 100টাই লিস্ট দিয়েছে, কিন্তু যেহেতু স্বতন্ত্রতা আমাদের মূল কথা, তাহলে 100টা কারণের মধ্যে কিন্তু সব কারণগুলোই কিন্তু একটা রোগীকে কিন্তু ডিস্টার্ব করবে না। কিছু জিনিস তাকে ডিস্টার্ব করবে। এই কিছু জিনিস কি ডিস্টার্ব করবে সেইটাকে খুঁজে বার করতে হবে। ও সেইটা বার করতে গেলে পরে যে নজরদারি, নজরদারি মানে কি, গভীর নজরদারি যেটা, সেইটা কিন্তু আমরা চেষ্টা যদি করি, আমরা যদি উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং ফলো আপের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ল ফলো করছে কিনা। যদি ল না ফলো করে, কোনোভাবে যদি বুঝতে না পারেন, তাহলে মনে রাখবেন সেটা কিন্তু আবার ফেরত আসতে পারে, আবার ফিরে আসতে পারে। আর এই ফিরে আসার পেছনে এটা কারণ। এইবার ব্যাপার হচ্ছে ল ফলো করেই হয়তো আরোগ্য হয়েছে, সেইখানে আপনি ফিরে আসছে আবার যদি দেখেন, তাহলে বুঝতে হবে সেখানে এক্সাইটিং ফ্যাক্টর কিছু আবার আছে যেটা যোগ হয়েছে, এরকম একটা ব্যাপার আছে। এই দুটো ক্ষেত্রকে আমাদের খেয়াল করতে হবে। আর বাকি যেগুলো স্যার বলেছেন ওখানে তো আমার হাত দেওয়ার জায়গা নেই, কারণ তো তো মানে হ্যানিম্যান নির্দেশিত পথ। শুধু হ্যাঁ, যদি যুক্তিবাদী মন হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আমাদের মানে শরীরের পক্ষে কোনগুলো বাধা হতে পারে। এটা আমরা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। যুক্তিবাদী হতে হবে, ওয়াচফুল হতে হবে মানুষের প্রতি, রোগীর প্রতি,
গভীর ভালোবাসা না থাকলে এইগুলো চোখে ধরা পড়বে না। যেমন আমি যেমন কিছু আমার কিছু ইয়ে আছে, মানে আমার কলিগ আছে, জুনিয়র কলিগ আছে, তাদের সঙ্গে বলি, আমি একটা কথা বলি, দেখো বাবা, যদি তুমি উপযুক্তভাবে তোমার হোমিওপ্যাথির চোখ বা হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গিটা যদি তৈরি না হয়, তাহলে তুমি কিছুই দেখতে পারবে না, তোমার সামনে দিয়ে হাতি গলে যাবে, তুমি দেখতে পাবে না। হ্যাঁ, আর যদি তোমার চোখ ঠিক তৈরি হয়ে যাবে, আমি আর একটু মজা করে বলি, টাওয়ার বলি, মানে ধরুন ফোন করলেন তো টাওয়ার যদি কাজ না করে, ও ফোন আপনার রিসিভ যাবে না, ফোন ফোন রিসিভও করতে পারবে না, যাবেও না। তো এইখানেও ঠিক ঘটনা সেরকম হয়। এখানে ব্যাপার হচ্ছে যে যদি আমাদের ওই দৃষ্টিভঙ্গিটা ভালো তৈরি হয়, তাহলে দেখা যাবে যে হাতি সামনে দিয়ে চলে যাবে, দেখতেও পাবো না, হাতি চলে গেল। আবার যদি তৈরি হয়, একটা পিঁপড়েও গলতে পারবে না। আর ঘটনা হচ্ছে যে পেশেন্টের ক্ষেত্রে এই যে ওয়াচ, নজর রাখা, হ্যাঁ, এই নজরটা কিন্তু একদিনে ডেভেলপ করে না, বারে বারে দেখতে হয়, দেখতে 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 একটা সময় ডেভেলপ করে। এবং এই দেখার মধ্যে যখন আমরা দেখতে পাবো যে কোন জায়গাটা আমরা ঠিক করেছি, কোন জায়গাটা ভুল করেছি, এই জায়গাগুলো যখন আমরা বুঝতে শিখবো, তখনই কিন্তু আমাদের আস্তে আস্তে পরিবর্তন হবে। সেই জন্যই বলছি যে এই যে ফিরে ফিরে আসার পেছনে তার প্রাথমিকভাবে যদি জুনিয়র স্টুডেন্ট হয়, তাহলে তো বুঝতে হবে যে তাদের প্যালিয়েশন হয়ে গেছে, এটাই মূল ব্যাপার। বা সুপারফিশিয়াল কোনো ড্রাগ সিলেকশন করে সে কোনো সিমটমগুলো, সেটাও প্যালিয়েশনের মধ্যে পড়ে। ফলে এরকম হয়েছে, ফলে আপনারা ল ফলো করছেন, এটা খেয়াল করবেন। ল ফলো করে যদি আরোগ্য হয়ে যায়, তারপরে যদি সেটা রিটার্ন করে, তাহলে বুঝতে হবে সেখানে কোনো এক্সাইটিং ফ্যাক্টর বা মেনটেনিং কজ বা কোনো কিছু একটা হয়েছে। আদারওয়াইজ কিন্তু ভুল হয়েছে প্রেসক্রিপশনে, ভুল প্রেসক্রিপশন হলে বারবার রিটার্ন করবে, এটা মনে রাখতে হবে। ফলে এইখানে এইটা মাথায় রেখে আমাদের এগোলেই হবে। হুম, আপাতত এইটুকুই বললাম। স্যার। আরো কিছু যদি হ্যাঁ টপিক স্যার যোগ করতে চান, করতে পারেন। এস এম হ্যাঁ, জাহাঙ্গীর আলম স্যার একটা প্রশ্ন করেছেন, মাইজম মাইজমকে কি চিকিৎসা সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব? কথাটা বুঝলাম না। উম, মায়াজমকে হ্যাঁ, মায়াজমকে কি চিকিৎসা সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব? অসম্ভব। একটা পার্ট আমরা করতে পারি, যেমন ধরুন সোরার কথাই বলছি। সোরা হ্যানিম্যানই বলে গেছে যে হাজার হাজার বছর ধরে সেটা প্রবাহিত হচ্ছে। তো সেটাকে আমরা কি করে করব? প্রকৃতি। সেটা আমরা জি করব স্যার। কি করে? সেটা সেটা তো সম্ভব না, কিন্তু একটা জায়গা পর্যন্ত আমরা করতে পারি, যে জায়গাটা আমরা করতে পারি তাতেই। যেমন কতগুলো কথা আছে, যেমন হ্যানিম্যান একটা জায়গায় বলেছেন যে কিওরের আদর্শ বলতে গিয়ে একটা জায়গায় তিনি পার্মানেন্ট কথা বলেছেন। এই পার্মানেন্ট কথাগুলো, এগুলো সব আপেক্ষিক কথা। এবং এই যে পার্মানেন্ট মানে কি, অন্যান্য সিস্টেম যদি একটা পেশেন্টকে যদি 10 বছর 2 বছর ভালো রাখতে পারে, আমরা সেখানে 10 বছর কি 20 বছর ভালো রাখতে পারি। এমনও হতে পারে সারা জীবন রিটার্ন করলো না, সেটাও হতে পারে। এই সারা জীবন তার লাইফ স্প্যানের মধ্যে রিটার্ন যদি না করে, সেটাই পার্মানেন্ট হয়ে যাচ্ছে না, মোরলেস। এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমরা যে এই যে হাজার হাজার বছর ধরে যে রোগ প্রবাহ চলছে, সেই রোগ প্রবাহকে আমরা অ্যান্টিমাইজমেটিক ওষুধ দিয়ে আমরা যতটা এলিমিনেট করতে পারবো। এলিমিনেট কি করব, রোগ রোগ শক্তির যে বীজ যেটা, সেটাকে যদি আমরা এলিমিনেট যতটা করতে পারবো, ততটাই পেশেন্ট ততদিন ভালো থাকবে। ফলে এই জন্যেই আমাদের কিন্তু আরোগ্য, এই যে সম্পূর্ণ আরোগ্য করব, এইটাও কিন্তু একটু আপেক্ষিক ব্যাপার। আসলে কি, সম্পূর্ণ আরোগ্য করতে গেলে আমার মনে হয় কয়েকটা জেনারেশন লাগবে। সে সুযোগ আমরা পাই কি করে? আজকে যদি ধরো সাগর, তো তো তোমার বিয়ের আগে যদি আমি তোমাকে এবং তোমার স্ত্রীকে যদি চিকিৎসা করি, চিকিৎসা করে পরে সেখানে কিছুটা মায়োজেমেটিক ইয়ে থেকে এলিমিনেশন হলো, তারপর তোমার সন্তানের চিকিৎসা আমি করলাম। এই সন্তানের চিকিৎসা, তারপরে সন্তানের চিকিৎসা ততদিন বুড়ো হয়ে গেছে, আমি মরে গেলাম। সন্তানের আবার যখন বাচ্চা হলো, তখন হচ্ছে এস এম জাহাঙ্গীর তার চিকিৎসা করে, তো ওর বয়সটা অল্প, ও সময়টা পাবে করবার। ও যখন করবে, তাহলে কি আছে, ওই থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন দেখা যাবে কি অনেকটাই মিনিমাস হয়ে গেছে, না আরো 2-1টা জেনারেশন লাগবে। সেটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু রোগ মুক্ত হয়ে যাবে, মানুষ রোগ মুক্ত হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু আমাদের স্বপ্ন, এটা আমাদের স্বপ্ন। ফলে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা কিন্তু একজন ডাক্তারের পক্ষেও এক জেনারেশনে আসানো সম্ভব নয়, আর একটা রোগীর পক্ষেও সম্ভব নয়। আমি আশা করি জাহাঙ্গীর স্যারের প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি। যদি পাল্টা প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। স্যার এখানে আমি একটু একটু যুক্ত স্যার, করতে চাই। কামাল হ্যাঁ, নায়েক কামাল নায়েক স্যার একটা প্রশ্ন করছেন। আহ, এটা কে যুক্ত করছেন, স্যার, কে বলছেন? আমরা আমার আমার একটি প্রশ্ন আছে, হোমিওপ্যাথিতে আরোগ্য হই সেটি কি করে বোঝা যায়? ল ফলো করবে, ল ফলো করে দেখে বুঝতে হবে। এইটাই তো ব্যাপার, সার্বিকভাবে তার মেন্টাল ফিজিক্যাল উন্নতি হবে, এটাই তো মূল কথা। আচ্ছা,
সাগর আমি ওই জাহাঙ্গীর স্যারের প্রশ্নের সাথে একটু ইয়া করতে চাই, আমার স্যারের সাথে একটু হ্যাঁ, যুক্ত করতে চাই। সে জিনিসটা হলো বলুন। মূলত যেহেতু মায়াজাম আমরা জানি দুই ভাবে আসে। মানে একটা তো হচ্ছে আপনার আহ, ইয়াতে যেটা সারিভাবে আসলো, বাকিটা তো হচ্ছে আপনার সারিভাবে না, চিন্তার শরিক যে জিনিসটা আসলো সেটা তো আমাদের খারাপ চিন্তা ভাবনা এই সমস্ত বিষয় নিয়ে আসে। তো ফল হয়েছে কি, মানে যদি মায়াজম মুক্ত হতে হয় তাকে হতে হবে একদম বাংলা কথা যদি বলি সতী সাবিত্রী, যারা মহামানব, যাদের কামনা লোভ লালসা যাদের নাই, খুব এরকম যদি খুব ইয়া হয়, অলিয়া উলিয়ার মতো লোক হয়, সেক্ষেত্রে তারা বলতে পারে যে আমি মায়াজম মুক্ত, তার এই ইহ জগৎ সম্পর্কে কোনো নাই। ফলে হয় কি, যারা আমরা যারা আছি সেই হাজার হাজার বছর লাখ লাখ বছর আগে থেকে যারা আমরা আছি, আমাদের কামনা বাসনা লোভ লালসা বিভিন্ন যে বিকৃত অবস্থা, তো এখান থেকে পূর্ণাঙ্গ মায়াজম মুক্ত হওয়া আদৌ কষ্টকর। কিন্তু স্যার যেভাবে বলছেন সেভাবে যদি যদি মানে শুধু মেডিসিনের সাথে যদি লাইফ স্টাইল, তার চিন্তা ভাবনা, তার খাওয়া দাওয়া পরিবেশ সবকিছু মেনটেন করা হয়, হয়তোবা হতে পারে। তবে আমাদের যে জিনিসটা ইয়া করি আমরা, যে এই মাইজমেটিক সমস্যা করে যে রোগটা হলো, সে রোগটা দূর করা যায়, এবং সেটাকে পরবর্তী কোনো যখন উত্তেজক কোনো কারণ না হওয়া পর্যন্ত হয়তোবা সে ভালো থাকবে বা আরোগ্য থাকে। কিন্তু পুরোপুরি আরোগ্য করা আদৌ খুব কষ্টকর একটা বিষয়, এবং এই প্রশ্নটা খুব একটা মানে এই প্রশ্নের উপর একটা প্রশ্ন থেকে যায়। আশা করি স্যার এই ব্যাপারে একমত হবেন। অমরনাথ স্যার। হ্যাঁ, আমাদের, হ্যাঁ হুম। স্যার, ডাক্তার মধ্যে একটা সুনীল কথা বলি। হ্যাঁ স্যার, হ্যালো, রঘুনাথ স্যার বলুন। হ্যালো। হ্যাঁ, রঘুনাথ স্যার বলুন, শুনছি। নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, গতকালে যা হয়েছে আজকেরও তাই, পরিষ্কার ক্লিয়ার শোনা হয়নি। তবু তার মধ্যে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আমরা সাধারণত খাদ্য খাবার হিসেবে কি কি ব্যাপারে? আমি তো একটা প্রশ্ন স্যার, করেছি তো। হ্যাঁ, আমি ওই তো প্রশ্নটাই। প্রশ্নটা করেছি ওই অবস্টাকেল টু কিওর পার্টেনিং টু মেডিসিন ইটসেলফ, যে আমাদের রোগ আরোগ্য করার ক্ষেত্রে একটা ওষুধের একটা শুনে নির্দিষ্ট যাচ্ছে ব্যাপার এবার? আছে। হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। জীবনে বেশিরভাগ সময়টাই এলোপ্যাথিতে ব্যয় করেছে। এখন অনেক কিছু তিনি বলেছেন, কিন্তু পরবর্তী স্টলওয়ার্সটা যে চিন্তা ভাবনা গুলো করেছেন সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন ডক্টর জেন কাঞ্জিলা, যিনি হুমায়ুর জন্মদাতা, তার তিনি ঘটনার মাধ্যমেই হোমিওপ্যাথিতে এসছে। প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে একটা দাঁতের যন্ত্রণার রোগী, তার মুখে পান ছিল, পানটা ফেলতে বললে রোগী ভাববে হয়তো হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছে, সে কারণে তিনি পান ফেলতে বলেনি, মানে ফেলতে বলেছিলেন, মুখটা ধুতে বলেনি বা যাই হোক। তারপরে তিনি হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছিলেন, এবং সেই দাঁতের যন্ত্রণার জন্য যে ইঞ্জেকশন তৈরি করতে গিয়েছিলেন, যে 5 মিনিট বসুন আসছে, ইঞ্জেকশন রেডি হচ্ছে, তার মধ্যেই এসে দেখলেন যে দাঁতের যন্ত্রণা কমে গেছে। আবার ডক্টর মহেন্দ্রলাল সরকার যেটা করেছিলেন, রামকৃষ্ণ পরমহংস ব্যক্তি, যে তার শ্বাসকষ্ট ছিল, তিনি ওই যে মাসকলাই গরুকে খাওয়ানো হয় ওই কড়াইয়ের ডাল খাচ্ছিলেন, তা জিজ্ঞাসা করেছিলেন খোঁজ খবর নিয়ে, যে দেখলেন যে মাসকলাই ডালটাই তার ক্ষতিকর হয়েছে। এক্ষেত্রে দেখ, আমার যেটা মনে হয় ব্যক্তিগত মতামত, যে খাদ্য খাবারটা যে ব্যক্তির পক্ষে বা সেই ব্যক্তির পক্ষে যদি অসহ্য হয় তবেই বন্ধ করো, তবে কিন্তু না। যেমন পেঁয়াজ আমরা অনেকে ওই চুলে দিচ্ছি বলে বন্ধ করি, কিন্তু ঘটনা হচ্ছে কি, সূক্ষ্ম শক্তি আর স্থূল শক্তির মধ্যে এই দুটো ভীষণ ফারাক। সূক্ষ্ম শক্তিকে কোনোভাবেই স্থূল শক্তি নষ্ট করতে পারে না। হ্যাঁ,
এই জায়গাগুলো আমাদের লক্ষ্য করতে হবে। পার্টিকুলার কোনো রোগীকে অবস্ট্যাকল টু কিওর হাজার হাজার হতে পারে, সেটা তো বলে শেষ করা যাবে না। এখন যিনি যে ঘরে বা যে সমস্যার মধ্যে পড়বেন তিনি সেটা উদ্ধার করতে পারবে। তা সেই জন্য একচেটিয়া যে খাদ্য খাবারগুলো বন্ধ করে দেব আর তাতে ব্যাঘাত হবে, এইগুলো আমার মনে হয় আমরা যারা প্র্যাকটিস করছি তাদের অন্তত 100 জনের মধ্যে একজনকে, ঠিক আছে আপনি সবকিছুই করুন, সবকিছু করুন মানে স্বেচ্ছাচারিতা না, যে পেঁয়াজ হয়তো সোজা দিলাম কাউকে, তাকে পেঁয়াজ খেতে নিষেধ করবো না, এটাই আমার বক্তব্য। আমি কিন্তু রিসেন্ট মানে ধরুন প্রায় বেশ কয়েক বছর পরে ওই যে খাবার আগে 8 ঘন্টা আগে পরে কিছু খাবেন না, এই সমস্ত বিষয়গুলো আমি এখন করি না। তার কারণ হচ্ছে আমি প্রথম 8 ঘন্টা বারণ করতাম, 1 ঘন্টা বারণ করতাম, এরকম 1 ঘন্টা থেকে 8 ঘন্টা 20 মিনিট 15 মিনিট কমিয়ে এনে এনে এখন কিন্তু ওইটার খুব একটা মানি না। এতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সূক্ষ্ম শক্তিকে কোনোভাবেই কোনো কিছুতে বাধা হতে পারে না। অবশ্যই সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কিছু কিছু অসুবিধা হয়, সেইগুলো আমরা যেন বন্ধ করি। তারপরে হ্যানিম্যানের চোখ আমাদের চোখের মধ্যে বিশাল ফারাক, তার নিজের জীবনটাই অবস্ট্যাকল। যাই হোক, তিনি তার দৃষ্টিশক্তির সাহায্যে বলে দিচ্ছেন যে একটা জীবাণু সাইকিয়াট্রিক এবং ফিজিক্যাল, মেন্টাল এবং ফিজিক্যাল দুটো পার্ট আছে যা আধুনিক বিজ্ঞানও আজ পর্যন্ত বলতে পারলো না। তাহলে সেই মানুষের কথা ফেলালো না, তবুও পরবর্তী স্কলার্সরা যে সমস্ত কথাগুলো চিন্তা ভাবনা করেছে সেগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে, এইটুকুই বললাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে স্যার আমার একটা প্রশ্ন হলো আপনার কাছে, রঘুনাথ বাবুর কাছে, যে আপনি যেটা বলতে চাইছেন যে আমরা কোনো পোটেন্সি মেডিসিন দিয়ে, ধরুন অন্য নামের কোনো পোটেন্সি মেডিসিন মানে সোর্সটা, তার সাথে যদি আর একটা মাদার টিনচার দিই, যে আমি নেট্রামিউ দিয়ে ট্রিটমেন্টটা করছি, তাহলে সেখানে যদি আমি রুবিনিয়া মাদার দিই, তাহলে নেট্রামিউ যদি সিমিলিমাম হয়, নট সিমিলার, পোটেন্সি পসোলজি এবং পোটেন্সি মানে ওষুধ সিমিলার এবং তার পসোলজি যদি ঠিক হয়, তাহলে রুবিনিয়া দিলে, মাদার দিলে ট্রিটমেন্ট করার মধ্যে কোনো অসুবিধা নেই। অনেকটা কি এরকম স্যার? ঠিক বুঝতে পারলাম না, একটু যদি খুলে বলতেন। যদি কোনো পোটেন্সি মেডিসিনের ওয়েল সিলেক্টেড সিমিলিমাম মেডিসিনের সাথে যদি অন্য কোনো একটি যদি মাদার টিনচার ইউজ করা যায়, তাহলে ডাইনামিক মেডিসিনের অ্যাকশনের মধ্যে অ্যাকশনটা কোনো প্রকারে তেমন হ্যাজার্ড সৃষ্টি হয় না। এইটা কি তার ব্যাপারটা হলো? আমি ঠিক বুঝতে পারলাম না। না, এটা কেন হবে? এই প্রশ্ন না, এই রঘুনাথ প্রশ্নটা স্যার মানে যে উত্তর দিচ্ছে, মানে ওই জন্য স্যার প্রশ্ন করলো, রঘুনাথ স্যার মানে উত্তরটা দিলে ভালো হয়। কি আছে? হ্যাঁ রঘুনাথ স্যার, আসলে নেটওয়ার্কে ভীষণ সমস্যা হচ্ছে, তো আরেকবার প্রশ্নটা করে আমি না চেষ্টা করব। স্যার, আপনি আমি বললেন যে কোনো সুগার পেশেন্টের ক্ষেত্রে পেঁয়াজ খাওয়ার মাদার, সেটা তো বুঝলাম যে কোনো খাওয়ার ব্যাপারে, মানে আপনি বললেন যে কোনো পোটেন্সি মেডিসিন দেয়া হলো, কোন একটা মেডিসিন, সেখানে যদি এই যে খাওয়ার ডায়েটটা, ডাইরেক্ট যে নির্যাসটা কোনো কিছুর খাওয়া হচ্ছে, এটা কি পোটেন্সি মেডিসিনের ওয়েল সিলেক্টেড পোটেন্সি মেডিসিনকে কিছু অ্যাকশন কাটবে না ডাইনামিক মেডিসিনকে? এরকমই একটা কিছু স্যার? হ্যালো স্যার। নেটওয়ার্কে রঘুনাথ স্যার আপনার ঘরের জানালা বন্ধ আছে সম্ভবত স্যার, আপনি একটা জানালা পাট খুলে দেন, তাহলে আপনার নেটওয়ার্কটা একটু ভালো পাবে। আমার যে জিনিসটা মনে হয়, আমি যদি শ্রদ্ধেয় স্যার সবাই আছেন, মানে স্যারের হয়তো ব্যক্তিগত মতামত হতে পারে,
তবে এটা কিন্তু আমার মনে হয় যদি অর্গানন বেস ট্রিটমেন্ট করি বা আমাদের ব্যক্তিগত যেটা আমরা রোগীর ক্ষেত্রে দেখি, যেটা কিন্তু কোনো ভিত্তি নাই। মানে আমি একটা মেডিসিন দিলাম আর অন্য কোনো একটা খাবার সেটাকে আমরা এখানে বলছি যে একটা বাধার সৃষ্টি করবে। যেমন আমি যদি যে সোর্স থেকে ওষুধটা আমি রুগীকে দিলাম সূক্ষ্ম মাত্রায়, ওই সোর্সটাই যদি তাকে খেতে দেই, তাহলে তো অবশ্যই এখানে একটা বড় অবস্টাকেলের সৃষ্টি করবে। ইভেন ধরেন যার ঠান্ডার সমস্যা, আমি ওষুধ দিলাম আর সে ঠান্ডা লাগালো, তাহলে সূক্ষ্ম শক্তির কাছে এই স্থূল শক্তিটা মানে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে না। এটা তো স্যার আমাদের হয়তো বা আপনাদের ব্যক্তিগত ইয়া তো আপনারা জানেন। তো ফলে এটা আমার মনে হয় সার্বিক দিক থেকে বা সার্বজনীন হয়তো বা আমার মনে হয় গ্রহণযোগ্য খুব কষ্টকর এই বিষয়টা এবং গ্রহণযোগ্য তাহলে রঘুনাথ ঘোষ স্যারের কাছে বলতেছি, আম, তাহলে মনে হয় একটু ক্লিয়ার হবে। নাহলে ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যার বলুন, কর্পূরের ওই কেসটা বলুন, নাহলে পেঁয়াজের ওই কেসটা বলুন। ওই একটা কেসটা, পেশেন্ট। ওইটা তো মূল কথা না। মূল কথা হচ্ছে যে রঘুর যে কথাটা বলেছে সেটার মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সমস্যাটা সেইখানে। ব্যাপার হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ যে ব্যাপার হচ্ছে যে এখানে যে আমাদের সুনির্মল বিশ্বাস যেটা বলছেন যে তাহলে আমরা যদি একটা সিলেক্টেড মেডিসিনে যদি আমি রোবিনিয়া মাদার দিই তাহলে কাজ হবে। রোবিনিয়া মাদার হচ্ছে ড্রাগ, আমরা তো কোনো ড্রাগকে রাইট। অ্যাডভাইস তো করবো না। ফলে ড্রাগের কথাটা এখানে আসবে কেন? আসার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এইবার হচ্ছে কি যে যে মেডিসিন যে যে কথাটা আমি, যেটা ও বলতে চেয়েছে যে আমরা যে ওষুধগুলো, কারণ ও হচ্ছে তপন কাঞ্জিলালের ছাত্র, হ্যাঁ, ও কোনোদিন উল্টো পাল্টা করবে না, আমি ভালোভাবে জানি সেটা। এবার হচ্ছে কি যে এখানে মূল কথাটা হচ্ছে যে আমরা যে এই যে ড্রাগ লিস্ট দিয়েছে, যেমন ধরুন একটা ধরুন হ্যানিম্যান 100টা কথা বলেছি, চায়ের কথাও বলেছেন, যে চায়ের কথাও বলেছেন যে এগুলো অসুবিধা করতে পারে। তা এই যে হ্যানিম্যান বলেছেন, এগুলো তো হ্যানিম্যানের তো ভুল নয়, তিনি ওগুলো দেখেছেন, বিভিন্ন পেশেন্টের মধ্যে দেখেছেন। কিন্তু কথা হচ্ছে যেমন একই স্টিমুলেশনে যেমন সবাই যেমন আক্রান্ত হয় না, বা ম্যান টু ম্যান ভ্যারি তার ম্যানিফেস্টেশন যেমন করে, তেমনি তার ওই অবস্টাকল টু রিকভারি ক্ষেত্রে সবগুলোই একজনের লোকের পক্ষে কাজ করবে এ কথা কি করে বলা যায়? তাহলে তো হ্যাঁ। স্বতন্ত্রতার কথাটাই তো বাদ দিতে হবে। তার ফলে সেখানে ব্যাপার হচ্ছে যদি আমরা বুঝতে পারি যে পেশেন্টের এইটা খেলে অসুবিধা হবে না, তাহলে হবে না। আমি যেমন একটা কর্পূরে কথা বলি, এটা জানে মানে এগুলো মারাত্মক শিক্ষা। যে আমার কথাটা বাদ দিলাম, লিপির তো মান্যতা আছে আমাদের সমাজে। ডাক্তার লিপি একটা খুব মানে মারাত্মক ধাক্কা খেয়েছিলেন, ধাক্কা খেয়েছিলেন তিনি। এটাও আমার কেসি দেশের কাছে গল্পটা শোনা। সেটা হচ্ছে কি যে এক পেশেন্ট এসছে, সে কফি খেত, সারাদিন কফির মধ্যেই থাকতো, তার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। আলসার হওয়ার পর তার প্রচন্ড ব্যথা, প্রচন্ড কষ্ট, আপনারা সবাই জানেন কি হতে পারে। সে তো বেটা তখনকার যুগে, আজকের কথা নয়, লিপির কাছে গেছে। লিপি শুনে শুনে তাকে বলে, তোমার তো কফি খাওয়া চলবে না, তোমার কফি খেয়ে এরকম হয়েছে। তোমার স্যার ঠিক আছে, রোগ আরোগ্যের জন্য আমি এটা মানতে রাজি আছি। এইবার সে কি হলো না, কফি আর তাকে দিয়েছিলেন, 200 বোনাস দিয়েছিলেন আর কি, আমি ঠিক বলতে পারবো না, স্যার বলেছেন পোটেন্সিটা। দেওয়ার পর মিরাকেল রেজাল্ট হয়ে যায়, তার ব্যথা ব্যথা সব কমে যায়। কদিন তিনি না খেয়েছিলেন কফি, তারপর তার শরীরে এত এনার্জি ফিরে আসলো, এত সুন্দর সে থাকতে হলো। তখন সে দেখা গেল যে কফি খেয়ে তার কিন্তু তারা কিছু হচ্ছে না। তখন সে কি করলো, আগের যা কফি খেত তার থেকেও বেশি কফি খেয়ে তিনি খেলেন, এবং তার আলসারটা সেরে গেল, তার স্বাস্থ্য পুনঃ ফিরে চলে আসলো। ফিরে চলে আসার পর তখন সে কি করছে, লিপিকে গিয়ে বলছেন যে স্যার আপনাদের বইয়ে ভুল লেখা আছে, আমি তো এই কাণ্ড করেছি, আপনাকে মিথ্যা কথা বলতে পারবো না। তাহলে যদি ওটা যদি আমার এই রোগের কারণই হয়, তাহলে কি করে আমি কফি খেয়ে সারলাম? এই তো লিপি তো আচ্ছা ফ্যাসাদে পড়ে গেছে। হ্যাঁ, তার ফলে এই যে ব্যাপারটা, যে তার মানে কি বোঝা গেল, একটা কথা মনে রাখতে হবে, এক্সাইটিং ফ্যাক্টর কিন্তু মাঝামেটিক ফ্যাক্টরের সমতুল্য নয়। এবার এক্সাইটিং ফ্যাক্টর একটা পেশেন্টকে সার্টেন টাইমে এক্সাইট করতে পারে, সবসময় তাকে এক্সাইট করতে পারবে এমন গ্যারান্টি কোথায়? কারণ ব্যাপার হচ্ছে যে তার এর আগে আমি মেনে নিলাম যে তার কফি অত্যধিক খেয়ে খেয়ে তার হয়েছে, আলসার হয়েছে, মেনে নিলাম এক্সাইটিং ফ্যাক্টরের জন্য। কিন্তু কফি আর দেওয়ার পর তার এক্সাইটিং ফ্যাক্টরের প্রপার্টিটা নষ্ট যদি হয়ে যায়, তো সেম জিনিসটা তার এক্সাইট তাকে নাও করতে পারে তার সিস্টেমে। তা সেটা যদি না করে, তাহলে সেটাই যদি সত্যি না হয়, তাহলে পরবর্তীতে কফি খাওয়া বাড়িয়ে দিয়ে সে সারল কি করে? এটা হচ্ছে প্রশ্ন। আমার কর্পূরের গল্প, এটা যেটা বললো কর্পূরের গল্প, এবং আর তার নামটা আর বলছি না, আমার আমার পেশেন্টের নামটা মুখস্থ আছে, সেও আমাকে একটা ভালো রকম শিক্ষা দিয়ে গেছিল।
সেটা হচ্ছে কি যে তার ওই একটা টিউমার ছিল, বেশ বড় টিউমার ছিল। টিউমারটাকে আমি তাকে ন্যাট্রামিউর দিয়ে, যতদূর মনে হচ্ছে ন্যাট্রামিউর দিয়ে আমি তাকে ওটা আরোগ্য করি। তা আরোগ্য করার পর মাস 5-6 লেগেছিল বোধ হয়। তা সে হচ্ছে নুন আর তেল, তেল তেল নুন আর কর্পূর এই তিনটেকে মিশিয়ে সে দাঁত মাজতো। হ্যাঁ, তা এই আমি তাকে বলেছিলাম এই কর্পূর দেওয়া যাবে না, কর্পূর দিলে আমাদের ওষুধের অ্যাকশন কেটে যাবে। তাই এবার কি করেছে, কয়েকদিন কর্পূর দেয়নি সে। তা দেওয়ার পর ওষুধটা দেওয়ার পর তার খিদে টিদে সব বেড়ে গেছে, তার সব দিক দিয়ে খুব পরিবর্তন হয়ে গেছে। হওয়ার পরে এখন সে কি করেছে, সে বলছে ওই যে কর্পূরটা না দিলে মুখটা ফিকা ফিকা লাগে। ফিকা ফিকা মানে কি বলবো, এমন একটা বিশ্রীষ লাগে যে ওটা খেয়ে কোনো শান্তি পাওয়া যায় না, মুখটা যেন কেমন লাগে। সে কি করলো, আবার কর্পূর দিল। তো কর্পূর দিয়ে আবার সে ইয়ে করলো, দাঁতও মাজলো, এবং তার সব সেরে গেল। টিউমারটা যখন সেরে গেল, যখন ও হচ্ছে উড়িষ্যার লোক, যার আগে বলছে যে প্রভু জগন্নাথকে আমি খুব ইয়ে করি, আপনাকে মিথ্যা কথা তো বললে হবে না, অন্যায় হবে। আপনি ডাক্তারবাবু আমাকে শাড়ি দিয়েছেন, আমাকে একটা মিষ্টির প্যাকেটও দিয়েছেন, এইটা দিয়ে বলছে এটা আপনি বাড়িতে দিয়ে খাবেন। আর আপনাকে একটা সত্যি কথা বলে যাব, হ্যাঁ, আমি জগন্নাথ দেবের কাছে আমি ক্ষমা চেয়েছি, হ্যাঁ, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি সত্যি কথাটা বলে যাব। তো তখন সে কি বলছে, দেখুন আমি এই কাণ্ড করেছি, তা কর্পূর খেয়ে সেরে গেল। আপনাদের বইয়ে কিন্তু ভুল লেখা আছে। এই যে পেশেন্টের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ভুল লেখা আছে, এই কথাটাকে কিন্তু আমরা ফেলে দিতে পারছি না। আর সেই দিক দিয়ে যদি বলি তাহলে হ্যানিম্যান ভুল বলেছেন ধরবো, আবার সেটাও সত্যি না। কোন কোন পেশেন্টের ক্ষেত্রে কর্পূর নিশ্চয়ই অসুবিধা করেছে, সেটা হ্যানিম্যানের নজরে পড়েছে। তাহলে ব্যাপার হচ্ছে যে ওই ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু কর্পূরটা তার কোনো রকম মানে এক্সাইটিং ফ্যাক্টর হিসেবে প্রমাণ করতে পারেনি, বা তার শরীরের উপর কোনো উত্তেজক হিসেবে কোনো কাজ করতে পারেনি। তাহলে এই যে পার্টিকুলার স্বতন্ত্র পেশেন্টের ক্ষেত্রে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে ফেলে দেওয়া যাবে না। আমি যেমন একটা আমার প্রথম লাইফের কথা বলছি, যে ওই এক পেশেন্ট ঢুকেই বলছে, ডাক্তারবাবু সিগারেট খেলে আমার কাশি কমে, কিন্তু কোনো ডাক্তার কাজ পেয়ে বিশ্বাস করতে পারলাম না, আপনি যে সিগারেট খাওয়া বন্ধ করেন আপনার ওষুধ খাবো না। এই কাশির জন্য আমি রাত্রেবেলা ঘুমোতে পারি না। হ্যাঁ, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে বিশেষ করে রাতের দিকে পারে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে মানে তখন তো সবে পাস করে বেরিয়েছি, বেশি দিনে ঘটনা না, তখন রেপারেটরি মাস্টার ছিলাম। রেপারেটরি করিডোরে আমি ওখানে দেখলাম যে টোবাকো অ্যামুলেশন বলে একটা আছে, তো সেটাকে ধরে ইয়ে করে তাকে সিপিআর দিয়েছিলাম। এবং সিপিআর সেই যে তাকে 200 আমি দিয়েছি, তারপর তার সেই রাত্রে শুধু কাশিটা এসেছিল, তারপর আর কাশি আসেনি। এবং সার্বিক উন্নতি শুধু হলো তা নয়, তার চেহারাও ফিরে গেল 200-ই, আর লাগলো না আমার কিছু। এই যে পেশেন্টটা যেটা আছে, সে আমাকে দেখিয়েছে কাশি উঠেছে, তো কাশি উঠে আমার সামনে একটা কাশি উঠেছিল, মাঝে মাঝে কাশি সন্ধ্যে থেকে কাশিটা বাড়তে শুরু করে, রাত্রিবেলা ঝামেলা করে, সারাদিনে অতটা থাকে না। এই কাশিটা হলে পরে বলছে আমি সিগারেটটা খেলে 2-3 ঘন্টা কাশি আমার একটুও থাকে না। এটা ডাক্তারদের আমি বোঝাতে পারছি না, ডাক্তাররা বলছে আপনি পাগল, এ হতেই পারে না। আমাদের প্রচলিত ধ্যান ধারণা কি, প্রচলিত ধ্যান ধারণা যে স্মোকিং করলে পরে কাশি সর্দি বাড়ে, এটা মিথ্যেও নয়। এটা আমরা দেখেছি, বহু পেশেন্টই বলে ডাক্তার ওই বিড়ি খেয়ে ফেলেছি, এ খেয়েছি, ওটা খেলেই আমার বেড়ে যায়, কি বলবো, নেশা ছাড়তে পারি না। এই এই এক্সপিরিয়েন্স গুলো তো আমাদের হয়েছে, তারা তো বলে। আর এই যে উল্টো এক্সপিরিয়েন্স যেটা আছে, এটাকে আমরা গ্রহণ করবো না কেন? কারণ আমাদের তো স্বতন্ত্রতা মূল কথা, আমরা একটা জায়গায় ফিক্সড হবো কেন? ফলে এইখানে এই যে ঘটনাটা যেটা আমার এটা লাইফে কিন্তু মানে মোড় ঘুরিয়ে দিয়েছিল, যে এটা কি করে সম্ভব। আমি পরে স্যারকে জিজ্ঞেস করেছিলাম, আমি কেসিদাস জিজ্ঞেস করেছিলাম, ওরে বেটা, স্বতন্ত্রতা এমন একটা বস্তু, তো ওই হচ্ছে বস্তুগত ধ্যান ধারণা যে এটা হলে এই হয়, ওটা হলে ওই, এইটা স্বতন্ত্রতার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে তোদের ওটা বুঝে বুঝে করতে হবে। কেসিদাসকেও এমন দেখেছি, এক তাকে লাইকোপোডিয়াম তাকে দেওয়া আছে, সে পেশেন্ট ঢুকেই বলেছে পেঁয়াজ বন্ধ করলে আপনার ওষুধ খাবো না। আমার এখনো মনে পড়ে কথাটা, স্যার মুচকি মুচকি হাসছেন। আচ্ছা তোমাকে যে পেঁয়াজটা যদি আমি দিতে পারি, খাওয়া দিলে আপনার ওষুধ খাবো। এবার তার পেঁয়াজের গল্প শুনে দেখা গেল সকালবেলা যে মুড়ি খায় বা রুটি খায়, সেখানে গোটা দুয়েক পেঁয়াজ খেয়ে নেয়, মানে পেঁয়াজের রাক্ষস বলা যেতে পারে। দুপুরবেলা ভাতের সঙ্গে পেঁয়াজ গোটা দুয়েক খাবে, সন্ধ্যাবেলা টিফিনে খাবে, রাত্রিবেলা খাবে, মানে 8-10টা পেঁয়াজ সে প্রতিদিনই খায়, পারলে যতটা বড় নিতে পারে। এই ধরনের রাক্ষস সে। তো এবার তার গ্যাস অম্বল সবকিছুই আছে। তা এখন স্যার ইয়ে টিয়ে করে কিন্তু কোনোভাবে বার করতে পারলেন না যে পেঁয়াজে তার অ্যাগ্রাভেশন হয়, এটা বার করতে পারেনি। স্যার তো আচ্ছা সমস্যায় পড়লেন, কি কায়দা করা যায়। স্যার তখন বলছে বাবা আমি তোমায় পেঁয়াজ খেতে দেবো, আমার একটু শর্ত আছে, সেই শর্তে দেবো, সেটা যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে ওষুধ দেবো, নাহলে তুমি চলে যাও। তা বলছে আপনি যদি আমাকে পেঁয়াজ খেতে দেন তাহলে আমি তো শর্ত, আপনার সব শর্ত মানবো। দাঁড়াও আগে কি শর্ত দেই দেখো। তো স্যার তাকে বললেন যে আপাতত তোমার সঙ্গে আমার শর্ত হলো তুমি একটার বেশি পেঁয়াজ খাবে না, তবে আমি সবচেয়ে বড়টা খাবো। আচ্ছা তুমি সবচেয়ে বড়টা খাও আর ইয়ে খাও, আমি জানি একটা বেশি খাবে না। স্যার তাকে ইয়ে করলে আরেকটা বাবা রাত্রিবেলায় খাবে না।
হ্যাঁ তুমি 3 বার খাও, আমার কোনো আপত্তি নেই। তারপর স্যার নাকের বদলে নুন পেলাম, তার ঢিনাঢিন ঢিনে একদম সামনে কথাটা বলেছে, বলে স্যার ঠিক আছে আমি আপনার কথা শুনবো, আমি যেভাবে বলবো সেভাবে চলবো, এবং লাইক বডিও তার সেরে গেল, কমপ্লিট সেরে গেল। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে কোন কোন স্থূল বস্তুটা কার উপরে কি এফেক্ট করবে, এগুলো তো আমাদের একটা মোরালস ধারণা, এটা হ্যানিম্যান দিয়ে গেছে। কিন্তু সেই ধারণাটার ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে সব মেটেরিয়ালস গুলো কি এফেক্ট করবে একটা মানুষকে। আর যদি সেটাই সত্য হতো, তাহলে বৃষ্টিতে বুঝলে তো সবারই তো জ্বর হতো। বৃষ্টি দিলে সবার তো জ্বর হয় না, কারো জ্বর কিছুই হয় না, কারো জ্বর হয়, কারো সর্দি হয়, কারো গা হাত পা ব্যথা করে। তাহলে এই যে ম্যান টু ম্যান ভ্যারি করে, কোনোটাই মিথ্যে না। আবার যদি ইন্ডিভিজুয়াল বিচার করি, যার জ্বর হয়েছে তাকে যদি বলি তোর জ্বর হয়েছে, জ্বর হতেই পারে না, আমার তো গা হাত পা ব্যথা করেছে, তোর গা হাত পা ব্যথা করেছিল, ওটা হতেই পারে না। এইরকম আমরা কিন্তু অন্ধের মতন, অস্থি দর্শনের মতন আমরা এরকম তর্ক করতেই পারি। কিন্তু মূল কথাটা হচ্ছে যে স্বতন্ত্রতা, এই স্বতন্ত্রতা অনুসারে কোন ক্ষেত্রে কার বস্তুটা প্রয়োগ করতে পারে সেটা খুব বিশাল ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যদি সব ফ্যাক্টরগুলো যদি আমাদের উপর ক্রিয়া করতো, তাহলে আমরা তো আজকে একটা পেশেন্টকেও কিছু করতে পারতাম না। কেন করতে পারতাম না? আমরা খাদ্য থেকে শুরু করে এমনকি নিঃশ্বাস নেওয়ার বাতাসটা পর্যন্ত সব জায়গায় দূষিত, সব জায়গায় বিষাক্ত হয়ে আছে, তবু তো আমরা সারাচ্ছি, তবু তো আমাদের ওষুধ কাজ করছে। তাহলে এটা তারা বোঝা যাচ্ছে যে স্থূল শক্তি কিন্তু হোমিওপ্যাথির সূক্ষ্ম শক্তির উপর কাজ সবসময় করতে পারে না। আবার এটাও ব্যতিক্রম আছে, আমি এটা দেখেছি, পরীক্ষা করতে গিয়ে ঠকেছি। অ্যালকোহল খেলে কিন্তু কোনোভাবেই কিন্তু ওষুধে আলটিমেটলি কিছু করা যায় না। আমি অনেকবার পরীক্ষা করেছি, অন্তত 10-12 বার পরীক্ষা করার পর আমি ওই স্থূল ওষুধের মধ্যে অ্যালকোহলটাকে বারণ করি, অ্যালকোহল খেলে আমি ওষুধ দেবো না বলি। তাহলে এই যে বিটার এক্সপিরিয়েন্স গুলো আমাদের হয়েছে, এটা আমি আপনাদের শেয়ার করব। ইউরিক অ্যাসিড যখন ধরা পড়লো, তখন আমি আমার স্যারকে বললাম, স্যার মাংসটা ছাড়তে গেলে তুমি পাগল হয়ে যাও, মাংস তো আমি ভীষণ ভালোবাসি। তো তখন স্যার বলেছিলেন যে তোর মাংস গেলে বাইরে এই বাবার মাথা কোথায় লেখা আছে, স্যারের কথাবার্তা এরকম না, এটা প্র্যাকটিস মেডিসিন বলছে। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা করে দেখ কোনটা সত্য, অ্যানিমান সত্য নিয়ে। তুই যদি সত্যি ভালোবাসিস তাহলে খা, আরো বেশি করে খা। স্যার আমাকে বেশি করেই খেতে বলেছে, আমি বেশি করেই খেয়েছি। হ্যাঁ, ফলে আমি চেষ্টা করতে দোকানে গিয়ে কি করতাম, আমরা তখন আমরা স্বামী স্ত্রী দুজন, তো তখন আমরা কি করতাম, সবচেয়ে বড় মুরগিটা নিতাম, দুজনে মিলে আমরা যদি খাসির মাংস খেতাম মিনিমাম 1 কেজি খেতাম, এবং চিরদিনই আমরা মাংস মাংস প্রচুর খেতাম। সেটা খাওয়া শুরু করলাম। তাতে তো আমার ইউরিক অ্যাসিডের সমস্যা চলে গেল, এখনো পর্যন্ত ইউরিক অ্যাসিডের ফিরে আসে। তার ফলে ব্যাপার হচ্ছে যে এই যে এক্সপিরিয়েন্সের জায়গাগুলো, এগুলো কিন্তু ভাবতে হবে যে ওই পেশেন্টের ক্ষেত্রে স্বতন্ত্রতা অনুযায়ী যদি আমি না বুঝতে পারি, যদি না স্বতন্ত্রতাটা আমি বুঝতে পারি, সেই ক্ষেত্রে আমাদের একটা ফ্ল্যাট তাকে নির্দেশ দিতে হবে যে এইগুলো আপনি করবেন না, বা এটা করলে পরে আপনার ওষুধ ক্রিয়ানাশক হতে পারে। আর সেই জায়গাগুলো কিন্তু আমরা, যেমন আমি পেশেন্টকে অনেক হিং খেতে বারণ করতাম, বহু পেশেন্ট আছে লুকিয়ে কচুরির মধ্যে হিং খেয়ে যাচ্ছে। তো সেরে যাওয়ার পর আমাকে বলছে, ডাক্তারবাবু আপনার হিঙের কচুরি কদিন খাইনি, তো তারপর তো সারা খেয়েই গেলাম, ওই আমার রোগটা সারলো কি করে? তো এইরকম যে পেশেন্টরা আমাদের পাল্টা শিক্ষা দিচ্ছে, হ্যানিম্যান যেমন আমাদের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে নিশ্চয়ই মান্যতা দেবো। কিন্তু হ্যানিম্যান পেশেন্টকে মান্যতা দিতে বারণ করেছেন এমন কথাও তো অর্গানানে নেই। পেশেন্টের যে এই যে স্বতন্ত্র প্রকাশটা, যেটা এটা কি বা আমরা কি করে অস্বীকার করব কি করে, যেটা আমরা হাতের সামনে পাচ্ছি, মানে পাতে পাচ্ছি যাকে বলে। লজিক তো তাই বলে, পাতে কি পাওয়া যাচ্ছে। ফলে আমাদের এই জায়গাটা সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। এটা নিয়ে তর্ক বিতর্ক না করে বরঞ্চ ভালো হবে যে আমরা কতটুকু বুঝতে পারছি পেশেন্টের ক্ষেত্রে, এবং সেটা সেই অনুযায়ী আমরা আমাদের নির্দেশটা দেব। এবং সেক্ষেত্রে একটু যদি লিবারেল হই, আমরা পরীক্ষা করে করে দেখি, তাহলে পেশেন্টের কিন্তু সুবিধাই অনেক। কারণ পেশেন্টকে ঢালাও বারণ করলে পেশেন্টের অনেক ধরনের অসুবিধা হয়, এটা আমরা দেখেছি। আমরা হাই প্রেশারের রোগীকে যখন আমি তাকে বললাম যে আপনি অন্তত নুন, হাই প্রেশার মানে কি তার 200 নিচে নাবে না, ওষুধ খেয়েও অ্যালোপ্যাথি ওষুধ খেয়েও 200 নিচে নাবে না সিস্টোলিকটা, এরকম একটা পরিস্থিতি। সেই পেশেন্টটা কিন্তু যখন বললাম যে আপনি একবেলা দুধ রুটি খাবেন, আর একবেলা আপনি তরকারিতে নুন দিয়ে খাবেন, সে কেঁদে ফেললো আমার সামনে। ডাক্তারও আমি খেতে পারি না ভাত, আজকে কত বছর, তার চেহারা ফেরা সব ভেঙে গেছে। তার এই যে এক্সট্রিম ডিজায়ার, মেন্টাল ডিজায়ার, শুধু মেন্টাল ডিজায়ারটা ফিজিক্যাল ডিজায়ার কেন ধরবো? আমরা জানি নুন কেন খেতে চান, নুনের অ্যাসিমিলেশন হয় না বলে তার নুনের চাহিদাটা বেড়ে যায়। এটা তো আমাদের ম্যাথমেটিক থিওরি থেকে যদি আমরা এটা তাত্ত্বিকভাবে বলি, তাহলে এটা নুন তো আর প্রেশারের কারণ নয়, এটা একটা পরোক্ষ কারণ ধরা হয়েছে প্র্যাকটিসার মেডিসিনে, বা এটা এক্সাইটিং ফ্যাক্টর হতে পারে। কিন্তু এই পেশেন্টটাকে যখন নুনটা আমি অ্যালাউ করলাম,
কান্না আছে কি, তারপর সে খাওয়া দাওয়া স্বাভাবিক হলো, পেশেন্টটা কিওর হয়ে গেছিল। কারণ তার এক্সাইটিং ফ্যাক্টরটা হচ্ছে কি, তার ওই সন্তান মারা যাওয়ার পর থেকেই গন্ডগোলটা শুরু হয়েছিল। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে পেশেন্টের ক্ষেত্রে ভ্যারাইটিস ঘটনা, এইটাকে জাজমেন্ট করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টাটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা স্টিরিওটাইপ হতে যাব না বা হওয়া উচিতও নয়। এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানে কারোর সঙ্গে মতে মিল নাও হতে পারে, কিন্তু আমার কথাটা ভাবুন, আমি একটা কথা মিথ্যা কথা বলিনি, প্রত্যেকটা অবজারভেশন করে আমি বলেছি। আপনি একটু ভাবুন, ভাবলে পরে আমার মনে হয় ভালো হবে। ভবিষ্যতে যদি মনে করেন যে না, মিলছে না আমার সঙ্গে অভিজ্ঞতা, উড়িয়ে দেবেন। উড়িয়ে দেওয়া তো আপনার স্যার কারণ আপনি না। যে আপনি যে কথাটা বলছেন, অর্গানন কিন্তু এই কথাটাই বলে, এবং 139 নম্বর অনুচ্ছেদে হ্যানিম্যান বলে গেছেন, ক্রনিক বা চিররোগ আরোগ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী সকল কিছু বন্ধ করতে হবে। তাহলে যেগুলি বাধা দেয় এবং যেগুলি বাধা না দেয় সেই পথ্য বা সেই পরিবেশ তার জন্য ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের তো পথ্যাপত্রের ক্ষেত্রেগুলি যেগুলি বাধার সৃষ্টি করে, যেমন ওই যে কথাটা স্যার আমি আলোচনা বলে গেলাম যে সবার তো সব খাবারে অ্যালার্জি নাই। এখন যার ইলিশ মাছ অ্যালার্জি সে ইলিশ মাছ বন্ধ করে দিবে, কিন্তু যদি তার ইলিশ মাছ খেলে সমস্যা না হয়, স্কিন কোনো সমস্যা না হয়, সে বন্ধ করবে কেন? এখন এবং স্যার আরেকটা আমার মনে ব্যাপার, হয় আপনার রোগীর ক্ষেত্রে তো ঠিক এরকমই, যে সে কুকুর খেলে তার যদি সমস্যা না হয়, তাহলে সেখানে তো বন্ধ করার কোনো ইয়ে নাই, এটা তো তার জন্য উপযুক্ত পথ্য আরো। হুম, আমি তো অ্যালার্জির বলেন কথা স্যার। বললেন স্যার, অ্যালার্জি টেস্ট করতে দিলে পরে দেখবেন, মানে অধিকাংশ খাবারই তাকে বন্ধ করে দিতে হয় অ্যালার্জি টেস্টের মানে নিয়ম অনুসারে। আপনি দেখবেন অ্যালার্জি টেস্টে দেওয়া থাকে, তো প্লাস প্লাস দেওয়া থাকে। হুম। হ্যাঁ, আমরা আমরা তো তা করি না। আমরা করি কি, যেটা আমরা বুঝতে পারি, মানে আমাদের ইন্দ্রিয় দ্বারা বা পেশেন্ট হ্যাঁ, যেটা হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছে সেটাকে আমরা করি। আর একটা ব্যাপার হচ্ছে কি জানেন তো, ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু এইগুলোর থেকেও আমি মেন্টাল পথটাকে বেশি গুরুত্ব দিই। কারণ আজকাল মানসিক অবস্ট্রাকশনটা এত বেশি হয়ে গেছে মানুষের জীবনে। এখন দেখুন, একটা মানুষ ভালো করে হাসতে পারে না, অধিকাংশ মানুষ, বুঝলেন তো। এমনকি কান্নাটাও যে সে দেবে, সে কান্নাটাও যেন সে মানে না দিতে পারলে, কান্না আসছে, বুক ফেটে আসছে, কান্না দিতে পারছে না, এমন সব সিচুয়েশন হয়ে আছে মানুষের জীবনে। তো ফলে ব্যাপার হচ্ছে, এই যে প্রাণবন্ত স্বাভাবিক যে জীবনটা, যেটা মানসিক দিকটা, লাইফস্টাইলটা দেখুন, লাইফস্টাইলটা সবকিছু কৃত্রিম হয়ে গেছে। তা আমার মনে হয় পথ্যাপত্রের থেকে এই কৃত্রিম ইয়েগুলোর জোর বেশি অনেক। ফলে এই জায়গাগুলো আমাদের একটু যদি নজরদারি করি, আমার মনে হয় আরো বেটার হবে, এটা আমার ধারণা। আর পেশেন্ট তখনই কথা শুনবে যখন আন্তরিকভাবে তাকে দেখবেন, আন্তরিকভাবে কথা বলবেন, তখন রে বাবা। আমার তো ওই অর্গানো অ্যাপোরেজম মনে থাকে না, আমি তো অর্গানন তো বারে বারে পড়েছি, এখনো পড়ছি, আপনারা পড়াচ্ছেন পড়ছি। কিন্তু কথা হচ্ছে যে বারে বারে পড়ছি মানে কি, আমার একটা স্বভাবই হচ্ছে কি, যে আমি একটাকে কমপ্লিট করে না বুঝে আমি আমার মতন করে পরেরটা আমি যাই না। ফলে এইটা হচ্ছে, এই স্বতন্ত্রতাটা হচ্ছে এমন একটা বস্তু, সারা জীবন শিখতে হবে আমাদের। এখানে স্টিরিওটাইপ হওয়ার কোনো জায়গা নেই আমাদের। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ফলে এই যে আমাদের, যেমন ধরুন একটা সাধারণ উদাহরণ দিই, ডিম পুষ্টিকর লেখা আছে, এটা মিথ্যে নয়। ডিমের মধ্যে যা যা আছে সবই পুষ্টিকর। যার ডিমে অ্যালার্জি হয়, যার ডিম খেলে বমি হয়, ডিম খেলে যার গা গুল হয়, সে কি বলবে পুষ্টিকর? সে তো বলবে না। ফলে তার পেশেন্টের এই যে কথাটা, যেটা এই কথাটাকেই বা অমান্য করি কি করে আমরা? দুটোকেই আমাদের নিয়ে চলতে হবে, এইটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে, আর কিছু না। এবং আমাদের যে স্থূল বিজ্ঞানের যে ধারণাগুলো, যেটা হলে এই হয়, এই যে স্টিরিওটাইপ ধারণা, এই ধারণাটা কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে অচল, খুব অচল। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমার এক নন বেঙ্গলি পেশেন্ট ছিল, তার হচ্ছে ওই রাইস ব্র্যান মানে তুষের তেলের মধ্যে ফ্যাট প্রায় থাকেই না। হ্যাঁ, সেই তেলে লুচি খেলে তার গ্যাস অম্বল হয়, পেটে গন্ডগোল হয়, পেটে ব্যথা হয়। আর বেটা খাঁটি ঘিয়ের মানে দেশ থেকে ঘি আনিয়েছে, সেই ঘিয়ের লুচি খেলে বেটা কিছু হয় না। এবার আমাদের যে, আমরা যদি খাদ্যের যে ইয়েগুলো, ডায়েটের যে ইয়েগুলো, সেখানে যদি আমরা পড়ি, পড়ে পড়ে আমাদের কি সেখানে কখনো বলা আছে যে তুষের তেলের মধ্যে তার এরকম হতে পারে? কোনোদিন বলা নেই, বলবেও না। তারা তারা আগে ওইটা খেতে বারণ করবে, ওটা খেলে এই হবে। তাদের যে এই হবে এটাও মিথ্যে নয়, এটাও কিছু আংশিক সত্য। আবার এই যে তুষের তেল খেলে যে এই যে গন্ডগোল হয়, এটাও আংশিক সত্য, পরম সত্য কোনোটাই নয়। স্বতন্ত্রতার ক্ষেত্রে, স্বতন্ত্রতাকে যদি আমরা মূল প্যারামিটার করি, তাহলে কোনো জ্ঞানই কিন্তু সম্পূর্ণ নয়।
আংশিক। এই জায়গাটা আমরা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ কিন্তু গন্ডগোল এবং ঝগড়া লেগেই থাকবে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বললাম। এবার আপনারা ভাবুন, আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। আচ্ছা, আমার প্রশ্নের কি উত্তর আমি ঠিক দিতে পেরেছি সুনীল বাবু? আমি হ্যাঁ এটা একটু বুঝলাম। এটা হয়তো আমার একটু ভুল হচ্ছিল যে সিঙ্গেল মেডিসিন দেওয়ার কথা হানিম্যান বলেছেন। তো যেহেতু ফার্মাকোপিয়া মেনটেন করে রুবিনিয়াকে করা হয়েছে, আমি আইদার একটা উদাহরণ দিয়েছি, কারণ আমাদের পেঁয়াজ থেকে ওষুধ তৈরি হয়, রসুন থেকে ওষুধ তৈরি হয়। তো আমি এটা জাস্ট সাপোজ একটা রুবিনিয়াটার কথা আমি মাথায় নিয়ে এসেছি, কিন্তু এখানে যেহেতু আপনার বক্তব্য বা আমি ব্যাপারটা ভাবলাম যে যেহেতু ওটা ফার্মাকোপিয়া মেনটেন করে তৈরি করা হয়েছে মাদার টিনচার, সেই হিসাবে ওটা একটা মেডিসিনের মানে জিরো মাদার, দ্যাট ইজ এখানে একসাথে দুটো মেডিসিনকে অ্যাপ্লাই করা হবে না। তো ডায়েটটা হলো তো আমি আমার এই 24 বছরের অভিজ্ঞতা দিয়ে সবই দেখেছি, আমি তো এখন কিছুই নিষেধ করি না, সবই ঠিক আছে। তো মাদার টিনচারের ব্যাপারটা একটু ছিল যে আমার একটু ভুল ছিল যে মাদার টিনচার যেহেতু ফার্মাকোপিয়া মেনটেন করে করা হচ্ছে, তো সেহেতু ওটা একটা মেডিসিন, আর তার সাথে সাথে আর একটা মেডিসিন, সেটা সিঙ্গেল মেডিসিন হলো না। আর যেটা ডক্টর বাড়ুই যেটা বলতে চাইছেন যে ডায়েট হিসাবে বেল থেকে যে ওষুধ তৈরি হয় সেটা যদি পোটেন্সি হিসাবে দেওয়া হয়, এবং তার সঙ্গে যদি তাকে বেল খেতে দেওয়া হয়, পাকা বেল বা কাঁচা বেল, সম্ভবত আমি জানি না, বেলের যে ওষুধটা তৈরি হয় কাঁচা থেকে মনে হয় সম্ভবত, তো কাঁচা বেল যদি সে খায়, তাহলে সেক্ষেত্রে ওই ডায়েট হিসাবেই থাকলো। তো ওখানে একটা পটেন্সি মেডিসিনের সাথে এখানে ডায়েট যে সবসময় কাজ করবে বা ওটাতে যার ক্ষতি করবে, এটাও না হতে পারে, যেটা হয়তো রঘুনাথ বাবু বলার চেষ্টা করেছিলেন। সেটাই হয়তো আমি আর বুঝতে একটু ভুল হয়েছিল। আরেকটা মজার থ্যাংক ইউ, উদাহরণ দিই আপনাকে। থ্যাংক ইউ। মজার উদাহরণ দিই, পেঁয়াজ পেঁয়াজ নিয়ে একটা মজার উদাহরণ দিই। হ্যাঁ, কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখেছি যে কাঁচা পেঁয়াজ খেলে তার গ্যাস অম্বল হয়, আর ওটা ভেজে খেলে হয় না। আবার কিছু পেশেন্ট বলছে যে আমার ভেজে খেলে পরে আমার গ্যাস অম্বল হয় না, কাঁচা খেলে হয়। এবার বলুন কোনটা সত্য ধরবেন, কোনটাকে মিথ্যে ধরবেন? একদম ঠিক, পেশেন্টের এবং রিয়াকশন। একদম ঠিক স্যার। এবং আমি তো এখন নেটটামিউ যে কালকে একটা পেশেন্টকে দিয়েছিলাম, পরশুদিনকে, কালকে, তো দেখা যাচ্ছে যে ওর প্রচুর লবণ খায়। আমি কিন্তু লবণ খাওয়া নিষেধ করিনি, কারণ আমি 100% নেটটামিউর পেশেন্ট এবং 101% আমার স্যাটিসফ্যাকশনে দেওয়া সব পয়েন্টগুলো কভার করেছি। আমি নিশ্চিত যে ওর নেটটামিউ পেশেন্ট লবণ খায়, ও যদি সত্যি আমার ওষুধ সিলেক্টেড হয়, তাহলে ওর এবং ও আর লবণ খাবে না। হাজার লবণটা হাজার কমে যাবে, দেখেছি, কমে কমে যাবে, যাবে, অটোমেটিক কমে যাবে, অটোমেটিক, কিছু কমে বলতে হবে না। যায়, এমনকি কমপ্লিটও চলে যায়, এমনও ঘটনাও আছে। হ্যাঁ, ঠিক ঠিক, থ্যাংক ইউ। আর আমার একটা প্রশ্ন ছিল, আমি যেহেতু আগের মনে হয় ক্লাসটা করিনি ডক্টর তপন বাড়ুয়ের, তো সেক্ষেত্রে তো আমাদের অবস্টাকেল টু কিওরের অনেকগুলো জায়গা আছে, আমি সেদিন একটা কোশ্চেন করেছিলাম, তা ওইটা হয়তো পরে বলবে, যে অবস্টাকেল টু কিওর পার্টেনিং টু দ্য মেডিসিন ইটসেলফ। আমরা যে ডাক্তাররা কোনো ভুল করছি না, পেশেন্টও কোনো ভুল করছে না, বা তার কোনো ক্রাইসিসও হচ্ছে না, তার ডিস ইনক্রিমেশনও হচ্ছে না, বা আমাদেরও কোনো ক্রাইসিসও নেই, ডিস ইনক্রিমেশনও নেই, কিন্তু যে যে জিনিস নিয়ে ভূতটাকে ছাড়াবো, যে শস্যের মধ্যেই ভূত, সেটাও একটা অবস্টাকেল টু কিওর। হয়তো বা পরে ডক্টর তপন বাড়ুই এই নিয়ে আলোচনা করবেন। থ্যাংক ইউ। স্যার, ধন্যবাদ স্যার। আমার পরবর্তী পয়েন্টটা আছে, আগামী পর্বে এটা নিয়ে আলোচনা হবে, ওষুধের বিষয়টা। আমার কাছে একটা স্কিন ডিজিজের পেশেন্ট আসছিল। তো আমি পেশেন্টের প্রিভিয়াস হিস্টোরি এবং সবকিছু মিলিয়ে দেখলাম এটা সালফারের সিমটম ক্যারি করতেছে। আমি পেশেন্টটাকে সালফার দিলাম। দেওয়ার পর পেশেন্টের মানে আগে প্রিভিয়াসলি স্কিন ডিজিজ সাপ্রেশনের হিস্ট্রি ছিল, লং টাইম, অনেক দিন থেকে এলোপ্যাথিক বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে তার স্কিন ডিজিজ সাপ্রেশনের হিস্ট্রি ছিল। তো তার শরীর থেকে প্রচুর মানে মানে চুলকানি বের হয়েছে, অনেক বেশি। বের হওয়ার পরে তার দেখলাম যে চুলকানিগুলো থেকে স্টিকি ডিসচার্জ একটা সময়, বেশ কিছু ওয়েট করার পরেও, কিছুদিন ওয়েট করার পরেও এটা যাচ্ছিল না। পরে গ্রাফাইটিস দেওয়ার পরে পেশেন্টটা ভালো হয়ে গেল সম্পূর্ণরূপে। পেশেন্ট ভালো, প্রায় 2 মাস ছিল ভালো। 2 মাস পরে তার জ্বর আসলো। জ্বর আসার পরে সে এলোপ্যাথিক ওষুধ খেলো, অ্যান্টিবায়োটিক খেলো। খাওয়ার পরে পেশেন্টটা গতকালকে আমার কাছে আসছে, তার শরীরে আবার স্কিন ডিজিজ বের হয়েছে। তো এই যে এখনো তার শরীরে এত পরিমাণ স্কিন ডিজিজ বের হয়েছিল আগে, তার পুরো শরীরে মানে দাগগুলো এখন
এখনো প্রচুর দাগ রয়ে গেছে, অথচ 2 মাস পরে এখন এই অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আবার তার শরীরে স্কিন ডিজিজ বের হচ্ছে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থার একটা স্যারের কাছ থেকে আশা করছি। পাশাপাশি এখন আসলে পেশেন্টটাকে কি করা যায়? ডক্টর অমরনাথ স্যার। কেসটা তো এখন ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না যে এখন যে স্কিন ডিজিজটা যেটা এসছে সেটা ওই আগের আগের মতোই সিমিলার কি, না তার থেকে কিছু পার্থক্য আছে? স্যার আগের মতো না, এখন স্কিন ডিজিজ হচ্ছে ড্রাই ইন নেচার এবং ছোট ছোট মানে তার চুলকানি। এখন এগুলো হচ্ছে চুলকানোর পরে হচ্ছে ব্লাড চলে আসে, লাল লাল হয়ে মানে ব্লাড আসে স্যার, এরকম। আচ্ছা, ওকে যে অ্যালোপ্যাথি ওষুধগুলো দেওয়া হয়েছে সেই ওষুধগুলোর কোনো সাইড এফেক্ট সম্পর্কে একটু আপনাকে ইনফরমেশন নিতে হবে, ঠিক আছে? এইটা জি নিয়ে স্যার। যদি ওখান থেকে যদি আলাদা কিছু পাওয়া যায় তাহলে ভালো, কিন্তু আরেকটা কথা ব্যাপার হচ্ছে যে সালফার দিলেন তারপরে যে আঠা আঠা হলো আপনি গ্রাফাইটিস দিয়ে দিলেন, এই ব্যাপারগুলো ঠিক মানে ঠিক স্যার কি কার ওয়েট এর করছিলাম কিছু? স্যার, না না, অনেকদিন ওয়েট করছিলাম। দু কি দিয়েছে সালফার কত দিয়েছিলেন? সালফার সালফার মনে হয় স্যার এই কাপিং করে আমি 1 m দিয়েছিলাম। ও বাবা, তো তার জন্য 2 মাস মাত্র ওয়েট? বছর খানেকও লেগে যেতে পারে, এত কম ওয়েট করলে কি করে হবে? এবার ওই যে ইয়েটা যেটা দেখছেন, যে গ্রাফাইটিস দেওয়ার পর চলে গেছে ওই আঠা আঠার দিকে, এই গ্রাফাইটিস মানেই তো আঠা আঠা নয়। গ্রাফাইটিসের কথা বলা আছে, গ্লুটিনাস সেটা গ্রাফাইটিসে বলা আছে, কিন্তু বলা থাকলেও কিন্তু ব্যাপার হচ্ছে গ্রাফাইটিসের যদি তার মেন্টাল সিমটমগুলো যদি তার মধ্যে না থাকে বা কোনো রকম গ্রাফাইটিসে আদার্স কিছু যদি না থাকে, শুধু ওইটুকু দেখে গ্রাফাইটিস দিলে তাহলে কি হবে? ওই একটা স্টেজে গিয়ে প্যালিয়েশন বা সাপ্রেশন হবে। এখানে যদি ওই ওই ড্রাগের যদি কোনো সাইড এফেক্ট হয় তাহলে ব্যাপারটা আলাদা, ওই জন্য জিজ্ঞেস করলাম যে আলাদা রকমের হয়েছে কিনা। আলাদা রকম হয়ে গেলে পরে ওই ড্রাগের একটা সাইড এফেক্ট হলেও হতে পারে। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে এখানে ব্যাপার হচ্ছে যে আরোগ্যের যে আপনি বলছেন স্কিন ডিজিজ গুলো চলে গেছে, এই আরোগ্যটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ স্কিন ডিজিজের সমস্যায় অন্যান্য যে সিমটম, মেন্টাল সিমটম ছিল, ছিল, হুম, সেই সেইগুলো কি অবস্থায় আছে, সেইগুলো যখন ফলো আপ করেছেন সালফার দেওয়ার পর, তার কোনো পরিবর্তন হয়েছিল কি? স্কিন ছাড়া ওগুলো স্কিন বেরোলেই যে সেটা কিউরেবল বেরোলো তা না হতে পারে। সেটা সেই দিকটা আপনি একটু যদি হাইলাইট করেন তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। আহ, স্যার এরপরে হচ্ছে পেশেন্ট আমার কাছে যখন আসছিল তার হচ্ছে শারীরিকভাবে এবং মানসিকভাবে পেশেন্টটা যথেষ্ট ভালো, তার খাওয়া দাওয়া এভরিথিং এগুলো ভালোই মানে ডেভেলপ করেছে এবং পেশেন্ট মোটামুটি স্যার মানে মানে আমি যতটুকু দেখলাম মেন্টালিও পেশেন্টটা খুবই ভালো ছিল, ফিজিক্যালিও তার অবস্থা ভালো, সে খাওয়া দাওয়া এভরিথিং সবকিছু তার ভালোই ছিল স্যার। তাহলে ওষুধ পরিবর্তন কেন করলেন? ওষুধ পরিবর্তন করেন, আর এই যে গ্লুটিনাস যেটা বলছেন, এই যে চটচটে, এখানে শুধু ওষুধ গ্যাপাইটিস পরিবর্তন যে সালফার কি নেই? সালফার রেপারেটরিটা দেখুন না, কাছে যদি থাকে রেপারেটরি আছে দেখুন একটু। সালফার ওখানে অবশ্যই আছে আমার ধারণা। আমার গ্রেডেশনটা হয়তো লো হতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে গ্যাপাইটিস ফার্স্ট গ্রেড থাকতে পারে। একটু দেখুন, দেখুন রেপারেটরিটা দেখুন তো একটু, এই তারই গন্ডগোলটা ধরা পড়ে যাবে। আচ্ছা, হামিম স্যার রেপারেটর দেখুক। আমরা এই যে আমাদের জাহাঙ্গীর আলম স্যার আর একটা প্রশ্ন করেছেন, মাইজোমেটিক অবস্থা যদি আরোগ্য করতে না পারি তাহলে অ্যান্টিমাইজোমেটিক ওষুধ প্রয়োগ কেন আমরা করি? মায়াজমেটিক মা- অবস্থা আর একটা স্টেটকে আমরা আরোগ্য করছি, মায়াজমকে আরোগ্য করা একটা স্টেটকে আরোগ্য করা কি এক জিনিস? আকাশ পাতাল পার্থক্য। যেটা এত হাজার অ্যান্টিমাইজোমেটিক কেন প্রয়োগ করি? হ্যাঁ। অ্যান্টিমায়াজমেটিক দিলে পরে কি হবে, তার যেটুকু তার আর কি হয়ে আছে, অ্যাক্টিভ মায়াজম যেটা আছে, অ্যাক্টিভ মায়াজম তার মধ্যে আছে, সেটা তো রিলিফ হয়ে যাবে। অ্যাক্টিভ মায়াজম রিলিফ হয়ে গেলে পরে সে তাহলে ঘুমিয়ে গেল, সে লেটেন্ট কন্ডিশনে চলে গেল। লেটেন্ট কন্ডিশনে চলে গেলে তো আমাদের সিস্টেমে কোনো গন্ডগোল করবে না, এবং সেটা আমি যতটা দূর করতে পারবো, যতটা পরিষ্কার করতে পারবো, ততদিন সে ভালো থাকবে। ফার্দার এক্সাইটিং ফ্যাক্টর যদি না আসে, এক্সাইটিং ফ্যাক্টরও যদি এই ওষুধগুলো যদি দেয়, এক্সাইটিং ফ্যাক্টরের মানে তার ওই রিসিভ করা, স্টিমুলাস রিসিভ করার ক্ষমতাটা তো কমে যাবে। যদি স্টিমুলাসটা যদি রিসিভ না করে তাহলে তো আমাদের
এক্সাইটিং ফ্যাক্টর হবে না, রোগও হবে না। ফলে আজকে দেখা গেল যে আমার 5,000 বছরের একটা অ্যামাউন্ট আছে, সোরা আছে, 5,000 বছরের আছে। সেটা সোরা দু রকম ভাবে থাকতে পারে, অ্যাক্টিভ থাকতে পারে, লেটেন্ট কন্ডিশনে থাকতে পারে। লেটেন্ট কন্ডিশনে থাকলে তো কষ্ট কিছু দেবে না, বা সেটা যদিও সে কিছু সিমটম থাকে, সেটা সাধারণ সিমটম, তাতে এমন কিছু গণ্ডগোল হবে না জেনারেলি। এবার অ্যাক্টিভ স্টেটে যখন আসবে তখনই তো সে ম্যানিফেস্টেশন শুরু করবে বিভিন্ন রকম। ফলে আমি তাকে অ্যান্টিমাইজমেন্টের ওষুধ দিলাম, দেওয়ার পর তার কি হলো যে ওই সোরার এলিমিনেটিং প্রসেস চালু হয়ে গেল এবং সোরার নিঃসরণ হয়ে গেল, সোরা যে বীজ সেটা নিঃসরণ হয়ে গেল, বিভিন্নভাবে বেরিয়ে গেল শরীর থেকে। এই বেরিয়ে গেলে তাহলে কি হলো, শরীর হালকা হয়ে গেল। এবার সে সিস্টেম তখন নিজের ইয়েতে চলবে, আর সিস্টেম যতক্ষণ নিজের ইয়েতে চলবে ততক্ষণ তো মায়াজম কিছু করতে পারবে না। এবং এই তার মানে মায়াজম, স্যার, স্যার তার মানে এখানে সাসেপ্টেবল ব্যাপারটা আসছে, ওই হ্যাঁ, যেটা আপনি সাসপিরিটে বলতে চলে চাই। যাবে। সাসেপ্টেবলটা হবে না যদি এটাকে মডার্ন সায়েন্স দিয়ে ভাবি, যদি আমরা ভিডিওল কাস্টের মানে হেলথ হেলথ লেভেল দিয়ে ভাবি, তাহলে এটা বুঝবো যে আমাদের যে ডিফেন্স মেকানিজমের জন্য এর যদি ভাইটাল প্রিন্সিপল, যদি ভাইটাল ফোর্সের ভাইটাল প্রিন্সিপল, অর্থাৎ আমাদের যে বডির যে ডিফেন্স মেকানিজম গুলো আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, বা টোটাল যে আরই সিস্টেম বা কোফারসেপ, যেগুলো যেগুলো টোটালটা আছে, এরা যদি সাসেপ্টেবল না হয়, তাহলে তো প্রি ডিসপোজিং যে ফ্যাক্টর গুলো, সেখানে তো আর তাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে না, সে ঘুমান্ত অবস্থায় থেকে গেল। এইটাই হ্যাঁ, আর কি, ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা এরকমই আর কি, লেটেন্ট অবস্থায় চলে গেল। কিন্তু 100 বছর বা হাজারো বছরের ধরে যে জিনিসটা রয়ে গেছে, ওইটা পরিবর্তন করতে গেলে তো পুরো জেনেটিক যে কোড গুলো রয়েছে, টোটাল যে জেনেটিক কোড গুলো, সেই পুরো জিনটাকে, অতগুলো জেনেটিক কোড গুলোকে পাল্টাতে হবে। সেখানে তো একটা থাকে না, লক্ষ লক্ষ জেনেটিক কোড গুলো থাকে। এটা সোরার যে ম্যানিফেস্টেশন, লক্ষ লক্ষ কোড দিয়ে আরম্ভ হয়েছে, সেই জায়গাটাতে করা যাচ্ছে না। কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো, স্যার আপনার কথা মতো বা আমি ভিডিওল কাস্টের কথা মতন বুঝতে পারলাম যে কিছু মানে এগুলোকে সাসেপ্টেবল কমে যাবে। থ্যাংক ইউ। এই যে ডাক্তার খুদা বক্স কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাণীতত্ত্ব বিভাগে গিয়ে আর্নিকার নিয়ে করে। উনি অনেকগুলো ড্রাগের দেখেছেন যে জেনেটিক কোড পর্যন্ত চেঞ্জ করে দেয়, এটা প্রুভ করে দিয়েছেন। ওনার আছে, রাইটিংস আছে, বুঝলেন তো, উনি করেছেন। পার্টিকুলারলি কিছু কিছু হ্যাঁ, ক্ষেত্রে। কিছু কিছু কেস করে, কিন্তু ওনার মেথডটা তো সিমিলার মেথড না, ডিসিমিলার না। মেথড। হ্যাঁ। এখন ব্যাপার হচ্ছে যে উনি এটা করেছেন, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে, তারপরে তো আমাদের ওনাদের প্রমাণের দরকার নেই। আমরা যে টিউমার গুলো সারাই, সবাই তো আমরা টিউমার কাঁচিল কিছু না কিছু সারিয়েছি তো প্রত্যেকে, হ্যাঁ, একটা করে হলেও তো সারিয়েছি। হ্যাঁ। এইখানে যে টিউমার ইয়েগুলো খারাই, এগুলো তো সেল ডিভিশন, এটা তো সেলের ব্যাপার। এই যে সেলের যে এক্সট্রা সেল ডিভিশন হলো, সেখানে তো আমরা জানি সেখানেও কিন্তু জিনের একটা ভূমিকা আছে। আমরা যারা 100, কোষ হ্যাঁ। বিভাজন কোষ বিভাজন রাইট। যেটা পড়েছি, হ্যাঁ, জিনের ভূমিকা আছে। আর সেই জিনের ভূমিকা অনুযায়ী তাহলে আমাদের অ্যাবনর্মাল কোষ বিভাজন হচ্ছে, সেখান থেকে টিউমার আছে, এগুলো তৈরি হচ্ছে। আর আমরা তো আচ্ছা, প্রত্যেকে অন্তত একটা করে সারিয়েছি তো। যদি সারিয়ে সেই থাকি জন্য তাহলে আমাদের, একদম স্যার, এই আমাদের জন্য ওষুধটা তার, এই জন্য স্যার এখন যে ওই জেনেটিক ইঞ্জিনিয়ার যেটা, যেটা ওরা জিনটাকেই পাল্টিয়ে দিচ্ছে, জিনটাকে, ওই জিনটা যেটা সাসেপ্টেবল, যেটা আমরা মেডিসিন দিয়ে করার চেষ্টা করছি, যে ওই আপনি যেটা বলে যে প্রবণতাটাকে কমিয়ে দেওয়ার জন্য সেল ডিভিশনটা হচ্ছে না, ওরা কি করছে যে বায়োটেকনোলজির সাহায্যে যে ওই পুরো ওই জেনেটিক কোডটাকে তুলে নিয়ে, পুরো ওটাকে তুলে নিয়ে ওই জায়গাটাতে আরেকটা ক্রোমোজোমাল কোড বসানোর চেষ্টা করছে। এই যে জিনিসটা, এটা হ্যানিম্যান সাহেব তো কয়েকশো বছর আগে করার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে টোটাল যে জেনেটিক চেঞ্জ গুলোকে পাল্টানো যাওয়া, যে মাইজোম সোরার তো শুধু একটা জিন নিয়ে, একটা কোড নিয়ে থাকে না। এইটাই আপনার ব্যাখ্যাতে হলো, বা আমরা যেটা বুঝতে পারছি এরকমই হয় আর কি। থ্যাংক ইউ। ওখানে যে সালফারের কথাটা বলা হয়েছে স্যার, দেখুন স্যার, ওখানে থার্ড গ্রেড রয়েছে, তার মানে যে আঠা যে সিক্রেশন, এটা সালফারের আছে ওখানে থার্ড। ওই ভাইটা বললো তাহলে তাহলে প্রেসক্রিপশনটা চেঞ্জ হলো কেন? হেস্টিনেসের জন্য, আমাদের ব্যস্ততার জন্যই কিন্তু আমরা রোগগুলোকে একদম গন্ডগোল করি। এইটাই হচ্ছে আসল প্রমাণ হলো আর কি। তাহলে এবার সেকেন্ড প্রেসক্রিপশনের প্রয়োজন আছে? হ্যাঁ, সেকেন্ড প্রেসক্রিপশনটা তো আসল। ফার্স্ট প্রেসক্রিপশন কোন রকম করে দেওয়া যায়, কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশনই তো আসল, যে আমি ওয়েট করতে পারবো, আমার মধ্যে যে হেস্টিনেস আসবে না। এই যে একটা বড় অবস্টাকেল টু কিওর, আমাদের যে নিজস্ব কিওর, তার মধ্যেই তো রয়েছে ডিস ইনক্লিনেশনের মধ্যে, যে এটা হচ্ছে আমরা হেস্টিনেস, আমরা যে হেস্টিনেসই আমাদেরকে শেষ করে দেয়। সবচেয়ে বড় কথা, আমরা নিজেরাই অবস্টাকেল টু রিকভারি। 100%। কারণ একটা পেশেন্ট, সে তো লে পার্সন, সে তো তারা জানি না, সে তো বলবে যে তাড়াতাড়ি সারো, কিন্তু আমরা ডাক্তারবাবুরা তাড়াতাড়ি আমরা নিজেরাই ধৈর্য রাখতে পারি না। স্যার এই জন্যই ধন্যবাদ সকল আমাদের আমাদের ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। হ্যালো। হ্যাঁ,
বলুন। কি- কে স্যার কিছু বলছে, তপন স্যার কিছু বলছেন আমাকে? স্যার আমরা আমাদের সামনের দিকে একটু আগাই, আমরা একটার মধ্যে আলোচনা শেষ করবো স্যার। 12টা 50 বেজে গেছে। তখন দাদা সেই যে স্বীকার করতে চাচ্ছেন না, কি বুঝে করতে চাচ্ছেন না সেটা তো ওনারাই জানেন। তবে চন্ডীপদ চক্রবর্তীর কথাটা বলতেই হয় যে অর্গাননকে বাদ দিয়ে আমরা আর যাই হই না কেন আমরা হোমিওপ্যাথ নই। তো সে ক্ষেত্রে বলতে পারি যে তারা কিভাবে হোমিওপ্যাথ নিজেকে দাবি করেন, তাহলে এই কথাটা মিথ্যা হয়ে যায়। যাই হোক, আর সমগ্র কথার ভিতর থেকে যে কথাটা চলে আসছে সে কথাটা হচ্ছে যে আমাদেরকে সৎ হতে হবে, এবং চিকিৎসক যদি নৈতিকতার দিক থেকে স্খলন ঘটে, নির্মল আরোগ্য হওয়া সম্ভব না, যেটা মহাত্মা হ্যানিম্যান নিজেই বলেছেন যে কোনো অসৎ চিকিৎসকের উপর ঈশ্বরের করুণা একই ওষুধ আপনি দিচ্ছেন, আরেকজন দিচ্ছে, একজনের হাতে কাজ হচ্ছে, একজন হচ্ছে না। এর ভিতরে শুধু টেকনিক্যাল ব্যাপারটা না, এখানে একটা ঐশিক ব্যাপারও রয়ে গেছে। আমাদের হোমিওপ্যাথির ভিতরে একটা ঐশিক অবস্থা অবশ্যই রয়ে গেছে, এখানে একটা পবিত্রতার ব্যাপার আছে। সেজন্য আমাদের সকলের উচিত এই জায়গা থেকে ফিরে আসা। আলোচনায় আমরা অনেকগুলো দেখছি, অনেক অভিজ্ঞতার কথা বলা যাবে। বিশেষ করে এই যে অনেকে আছেন যারা বলছেন আমি একটি ওষুধ দিই, কিন্তু রোগ ঘুরে ঘুরে ফিরে আসছেন। আমি একজনকে জানি, আমি কুমিল্লাতে গেছিলাম একজন ডাক্তারের বিশেষ আমন্ত্রণে। উনি বলছেন আমি তো একটা ওষুধ দিই। আমি ওনার চেম্বারে গিয়ে দেখলাম যে উনি একটা ওষুধ দেন, শততমিক করেন, অসুবিধা নেই, কিন্তু তার সাথে 2-3টা বায়োকেমিক দেন। আমি জিজ্ঞেস করলাম এটা কি, বললো আমি তো সিঙ্গেল মেডিসিনই দিই। এখন আসলে মেডিসিন কি এটাই তো বুঝতেছি না, তাহলে ওইগুলো কি? আর তখন স্যার যে আলোচনাগুলো করছেন আসলে ওটা অর্গানন ভিত্তিক আলোচনা, আর অভিজ্ঞতা থেকে বাকি স্যাররা যে কথাগুলো বলছেন সেগুলো ফেলে দেওয়ার কিছু নেই, আসলে সত্য আপেক্ষিক ব্যাপার। আর সবচেয়ে যেটা অমরনাথ স্যার বললেন, এটা আমি খুব মর্মে উপলব্ধি করি, এই যে ব্যক্তি স্বাতন্ত্রতা এবং প্রত্যেকটা কেস যে আলাদা। এমনকি সকালের রুগীটা বিকেলের রুগীটা, সকালে একজন রুগী আসলেন, সেই রুগীটা যখন বিকেলে আসলেন তখন এই সকালের রুগীটা বিকেলে আসে না, সকালের রুগীটা সকালে আসে, বিকেলের রুগীটা বিকেলে আসে। কারণ সকালে যে অবস্থাটা ছিল বিকালের অবস্থাটা পরিবর্তন হয়ে যেতে পারে। এরকম যদি আমরা প্রত্যেকটা ঘটনাকে ঠিক আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমার মনে হয় হোমিওপ্যাথিকে আমরা খুব কাছ থেকে দেখতে পাবো। স্যার যে কথাটা বারবার বললেন যে আসলে চোখ তৈরি করা, কথাটা যে কত গুরুত্বপূর্ণ সেটা আসলে ভাষা দিয়ে বোঝানো যাবে না। তবে আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। রায় তো অনেক হয়ে গেছে এখানে। নতুন তো কিছু বলার নেই। আমি অমরনাথ স্যার যে বলছিলেন ওই বিভিন্ন অবস্টাকেলস টু কিওরের কথা, মানে ডায়েটের ক্ষেত্রে মজার মজার উদাহরণ। আমারও একটা অভিজ্ঞতা আছে। অমরনাথ স্যার চিনবেন ডক্টর বিমল পালের কাছে, মানে ডক্টর কৃষি দাসের ছাত্র। হ্যাঁ, বিমলবাবুকে চিনি, আমাদের ভদ্রেশ্বর। হ্যাঁ হ্যাঁ, ভদ্রেশ্বর। ওনার কাছে একজন পেশেন্ট এসেছিল, মানে কনস্টিপেশন নিয়ে। ভদ্রলোক পায়খানা ক্লিয়ার করার জন্য রোজ 2টো করে চপ খেতেন। আছে আছে আছে, এরকম আছে। তো স্বাভাবিকভাবেই স্যার ওটা বন্ধ করে দিয়েছিলেন, চপ খাওয়াটা। এবং তারপরে এমন কনস্টিপেশন হলো, পেশেন্টই চলে গেল, আর ফিরে এলো না। তো এরকম উনি বহু বছর ধরে ওই চপ খেতেন। তো সেটা বন্ধ করে দেওয়ার জন্য পেশেন্ট আর ট্রিটমেন্ট কন্টিনিউ করেনি, তার এমন কনস্টিপেশন বেড়ে যায়। তো এই ধরনের উদাহরণগুলো তো তপন স্যার উল্লেখ করলেন যে আমরা তো ওই 260 নম্বর অ্যাফোরিজম খুব সম্ভবত যে প্রচুর লিস্ট দিয়ে গেছেন হ্যানিম্যান সাহেব, কিন্তু লাস্টে একটা লাইন বলে গেছেন যে যে জিনিস পেশেন্টের সহ্য হয় সেই জিনিস তাকে দেওয়া যেতে পারে। এবং আমরা যদি ওই ক্রনিক ডিজিজ দেখি, সেখানেও হ্যানিম্যান একটা কথা বলেছেন যে গরিব লোকেদের ক্ষেত্রে খুব বেশি কড়াকড়ি করার দরকার হয় না। গরিব লোক রুটি আর নুন খেয়েই তার স্বাস্থ্য ফিরে পেতে পারে। মানে খুব বেশি কিছু অসহ্য না হলে রোগীকে যে খাবার সে সহ্য করতে পারে সেটা দেওয়া যায়। এবং তিনি এমনও একটা কথা বলেছেন যে শুধু ওই পেঁয়াজ, ওটাকে একটু লিমিট করে দিতে হবে। মানে তিনি বলেননি যে বন্ধ করে দিতে হবে, তিনি বলেছেন লিমিট করতে হবে, মানে অল্প খেলেই চলবে। এই কথাও তিনি ক্রনিক ডিজিজে বলেছেন। সুতরাং একদম যে বন্ধ সেটা কিন্তু নয়। মানে হ্যানিম্যান স্যার একদম বন্ধ করতে বলেননি,
মানে এক এক জায়গায় এক এক রকম আছে, তো সবকটাকে যদি মিলিয়ে দেখা যায়, অমরনাথ স্যার যেটা বললেন সেটাই, যেটা পেশেন্ট সহ্য করতে পারবে সেটা অবশ্যই খাবে। আর ওই মাদার টিংচারের কথা হচ্ছিল, সুনীলমল স্যার বললেন। তো ডক্টর কুপার একটা খুব সুন্দর কথা বলেছেন, সেটা মনে হয় উল্লেখ করা উচিত। তিনি বলেছেন মাদার টিংচার তো অবশ্যই ডাইনামিক, কারণ সেটা তৈরি হচ্ছে প্ল্যান্ট থেকে, বা যেখান থেকে তৈরি হচ্ছে একটা প্ল্যান্ট, মানে ছোট বীজ থেকে যখন একটা বড় মহীরুহ তৈরি হয়, তো তার মধ্যে তো ন্যাচারালি একটা ডায়নামিজম আছেই। তো সেখান থেকে যখন মাদার টিংচার তৈরি হচ্ছে, সেটা তো অটোমেটিক্যালি ডায়নামিক। তো সুতরাং মাদার টিংচার অবশ্যই ডায়নামিক ওষুধ, এবং সেটা পেশেন্টের অবস্টাকেলস টু কিওর যেটা বলা হচ্ছে, তো অবস্টাকেল পোটেন্টাইজড মেডিসিনকে অবস্টাকেল করতেই পারে এবং করা উচিতও। এবং অনেক সময় সাগরদাও দেখেছেন, আমি একটা পাঠিয়েছিলাম, অনেক সময় বলা হচ্ছে যে অ্যাভেনা মাদার টিংচার, এটার নাকি কোনো মেডিসিনাল প্রপার্টি নেই, কোনো প্রুভিং হয়নি। আর কি বলবো, আর এগোবেন আর আর এগোবেন আর না। না, আমি আর আর এগোচ্ছি না, আমি বলছি এরকম কথাবার্তাও চলছে। খবরটা জানি আমি। কথাবার্তা চলছে, সুতরাং ডক্টর কুপারের কথাটা এক্ষেত্রে মাথায় রাখতে হবে আর কি, যে ওটাও তো ডায়নামিক প্রপার্টি তো তার আছেই, কারণ তার মধ্যে তো ইনবিল্ট ডায়নামিজম আছে। আরেকটা কথা আজকেই আমার চোখে পড়লো, সেটা ডক্টর একটা মানে ফেসবুক থেকেই চোখে পড়লো। অনেক সময় আমরা কোন খাওয়ার কোন রোগের ক্ষেত্রে বারণ, খুব সূক্ষ্ম জ্ঞান না থাকলে, ডক্টর জ্ঞানানন্দ সাহারি একটা কমেন্টস চোখে পড়লো একজন ডাক্তারবাবুর ফেসবুক পোস্টে। তিনি ভিটিলিগোর কেস নিয়ে আলোচনা হচ্ছিল, তো ডক্টর জ্ঞানানন্দ স্যার বলেছেন যে ভিটিলিগোর কেস হলে বা লিকোডার্মার কেস হলে ভিটামিন সি এটা একদম বারণ করে দেওয়া উচিত, ভিটামিন সি জাতীয় কোনো খাবার। কারণ ভিটামিন সি এবং ডিম, এমনকি মাছের ডিমও, সেটা ওই মেলানোসাইটের পিগমেন্টেশনে বাধা দেয়, মানে পিগমেন্টেশন হতে বাধা দেয়। সুতরাং এটাও একটা অবস্টাকেলস টু কিওর হতে পারে। এই ধরনের সূক্ষ্ম নলেজগুলো আমিও জানতাম না, আমি সেটা নিয়ে পড়াশোনা করারও সুযোগ পাইনি। হ্যাঁ বলুন স্যার। আপনি শেষ করুন, পাল্টা প্রশ্নটা উত্তর দিচ্ছি, এই পাল্টা উত্তরটা দিচ্ছি আমি। হ্যাঁ, এটা আমি সেটা জানি না, হচ্ছে, আমি জাস্ট চোখে পড়লো, এটা আমি জানলাম, মানে আপনার কথাটা আমি শেয়ার মেনে করলাম নিলাম, আপনাদের সঙ্গে। আপনার কথাটা এটা মেনে নিলাম। এবার ধরুন আপনার ভিটামিন সি টোটালি বন্ধ করে দিল, আপনার ভিটিলিগো হয়েছে। ভিটামিন সিটা যদি টোটালি না খান, ফিজিওলজি কি বলবে, কোন কোন জায়গায় গন্ডগোলটা পাকাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেটা তো আছে। সেটা সামলানো যাবে তো? হ্যাঁ, তো হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো লিমিট করতে হবে। তাহলে ভিটামিন সি থাকেই তো একদিন, স্থায়িত্বই তো একদিন বডিতে। সেটা তো অন্য কথা রে ভাই, কথা হচ্ছে ভিটামিন সি যদি না দেই, আমার তো আরবিসি ম্যাচুরেশন হবে না। ভিটামিন সি অপটিক নার্ভের সেটাই উপর তো। কাজ আছে, আরো অনেক কিছু আছে। ফলটা কি দাঁড়াবে ভাই, এই যে সেটাই তো রেগুলার নিতে হবে। এই যে এইটা হচ্ছে কি প্র্যাকটিস অফ মেডিসিনে যেটা লেখা আছে, সেখানে অনেকগুলো নিষেধাজ্ঞার জায়গাগুলোকে আমাদের এক্সাইটিং ফ্যাক্টর হিসেবে কনসিডার করতে হবে। ওখানে তো কিছু কিছু বিজ্ঞানী দেখেছেন যে এটা ভিটামিন সি দিলে পরে কিছু একটা এফেক্ট করে, সেটা দেখেছেন তারা, সেটা তো ফেলে দেওয়া যাবে না। কিন্তু এই যে স্টিরিওটাইপ ভাবনা, এই স্টিরিওটাইপ ভাবনাটাই তো হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রযোজ্য না। না, এক এটা নিয়ে নম্বর। এখন পড়াশোনা করার একটু দরকার আছে, মানে কতটা লিমিট করা যাবে, কতটা পরিমাণ খাওয়া যাবে, হয়তো লেখা থাকতে পারে। যেহেতু আমার চোখে পড়েছে সেই জন্যই জাস্ট বললাম। এবার সেটা না, এমনকি লিমিটটাও যদি দেয়া থাকে, লিমিটটাও হ্যাঁ, অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। কারণ ব্যাপারটা হ্যাঁ, যে আপনি যে পেশেন্টটাকে দেখছেন তার ক্ষেত্রে ওটা অ্যাকসেপ্টেবল কিনা সেই জাজমেন্টটা করাটা তো আমাদের খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, আমাদের ঢাল নেই, তরোয়াল নেই, কিচ্ছু নেই, শুধু চোখ আছে, চোখ আর অনুভূতি, এইটা দিয়ে তো করতে, চোখ অনুভূতি জ্ঞান, এইটার উপর প্রয়োগ করে করতে হবে তো। ফলে আমাকে এখানে তো ল্যাবরেটরি টেস্ট তো বলে দিলেই হবে না যে এটা করলেই হবে, কিন্তু হবে না, না। কিন্তু স্যার এখানে আরেকটা কথা বলার আছে। অনেক সময় এখন, বিশেষ করে এখনকার পরিস্থিতিতে, লোকে তো রেগুলার ভিটামিন সি খাচ্ছে, এক্সেস ভিটামিন সি খাচ্ছে। তো সুতরাং যদি আমার মাথায় থাকে যে ভিটামিন সি ভিটিলিগো বাড়াতে পারে, তো আমরা সেটা তো কোয়ারি করতেই পারি যে আপনি ভিটামিন সি কিছু মানে ইমিউনিটি বুস্টার হিসেবে খাচ্ছেন নাকি। হ্যাঁ, ওই তো এক্সাইটিং ফ্যাক্টর হিসেবে ওটা ভিটিলিগোকে ইয়ে করতে পারে, মানে গন্ডগোল পাকাতে পারে। কিন্তু কথা হ্যাঁ, হচ্ছে যে ভিটামিন, এই যে ভিটামিন নিয়ে আমি একটা পড়েছিলাম, আমেরিকার
একটা প্রদেশে ভিটামিন বন্ধ করে দেওয়া আছে, কারণ ওরা বলছে ভিটামিন থেকে ক্যান্সার হতে পারে। হাইপার ভিটামিনোসিস যদি প্র্যাকটিস অফ মেডিসিনে আমরা যদি পড়ি, আমরা ওটা তো পড়ি না, আমরা ভিটামিনের উপকারগুলো পড়ি। আর হাইপার ভিটামিনোসিসটা যদি পড়া হয় তখনই কিন্তু আমাদের জ্ঞানের মধ্যে বোঝা যাবে। গন্ডগোল লেগে যাবে, যুদ্ধ লেগে যাবে। প্র্যাকটিস অফ মেডিসিন আমরা ওই এক পেশে পড়ি, আমাদের স্বভাব তো এইটাই। আমরা যখনই আমরা ওই ভিটামিনের উপকারগুলো সম্বন্ধে আমরা জানি, এবার যখন হাইপার ভিটামিনোসিস পড়বো সেখানে বলছে ক্যান্সারের অন্যতম একটা কারণ, এই কথা বলা হচ্ছে। আবার কিছু জায়গায় দাবি করা হচ্ছে যে ভিটামিন দিয়ে ক্যান্সার কিছু আছে সেটাকে রেস্টোর করা যাবে। তাহলে এই যে দাবিগুলো, এই দাবিগুলোকে আমি মিথ্যা এই কথাটাই বলতে চাইছি না, এটা পরীক্ষিতভাবে কিছু কিছু জায়গায় তারা পেয়েছেন, সেটা উল্লেখ করেছেন। কিন্তু ঘটনা হচ্ছে সামগ্রিকভাবে সেটা কতটা বিচার করা যাবে, কার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, কার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই ডিসিশনটা তো চিকিৎসকের নিতে হবে। ফলে একজন হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু 10 জন অ্যালোপ্যাথি ডাক্তারের সমান জ্ঞান যদি থাকে, টোটাল জ্ঞান থাকে, তবে সে বেটা ওই জায়গাটা ইয়ে করতে পারে, তবে অর্গানকে মাথায়। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ, হ্যানিম্যান সাহেব তার কনিক ডিজিজের 183 থেকে 187 পৃষ্ঠাতে ডায়েট অ্যান্ড রেজিমেন নিয়ে কথা বলতে গিয়ে উনি একটা কনক্লুশন করেছেন, সেটা হলো, আমি বলছি, অ্যাজ টু দ্য ডায়েট অ্যান্ড মুড অফ লিভিং অফ দ্য পেশেন্টস অফ দিস কাইন্ড I shall only make some general remarks. Leaving the special application, leaving the special application in any particular case to the judgment of the homeopathic physician practitioner. একদম একদম এই কথাটাই। তাহলে স্যার আমি ভুল বলিনি স্যার, আমি তাহলে ভুল বলিনি তাহলে। আপনাকে তো কখনো ভুল বলিনি। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে ভুল বলিনি। আমার এটা মনে, এই বললেন মনে পড়লো, আমি ইয়েটা ওই ওটাও তো পড়েছি। সবকিছু হ্যানিম্যান সাহেব আমাদের কিছু বলার ঊর্ধ্বে, মানে আমরা যেটা আজকে ভাবছি হ্যানিম্যান সাহেব সেটাও ভেবেছেন, যে উনি শুধু আমাদের পরে জোর জবরদস্তি করে চাপিয়ে দিননি, কনক্লুশনে তিনি সবসময়ের জন্য কনক্লুড করে গেছেন যে এটাও হতে পারে। থ্যাংক ইউ স্যার। লাইফস্টাইলের কথা তো উনি প্রথম বলেছেন, এবং সবচেয়ে মজার কথা কি জানেন, ওয়াকিং এর কথাটা কিন্তু উনি পৃথিবীতে প্রথম বলেছেন। অথচ এখন আমাদের হাইজ্যাক করে নিয়ে নিচ্ছে মর্নিং ওয়াক, অমুক তমুক, মুক্ত বাতাসে হ্যানিম্যান ওয়াক করতে বলছে। আমরা যদি ইয়ে পড়ি, যদি আমাদের ওখানেই আছে, ওখানেই আছে। ওখানেই সবকিছু আছে। এবং ওখানে আরেকটা কথা বলছে, শুধু এইটা না, মেন্টাল নারিশমেন্টের কথাটা বলা আছে সেখানে, পেশেন্টকে ইয়ে করতে। মেন্টাল নারিশমেন্টের কথা তো আমরা বলি না চট করে, ওই জায়গাটা কেন অ্যাভয়েড করি? যতটা আমরা তেঁতুল, পেঁয়াজ, লঙ্কাইতে যতটা সময় ব্যয় করি, মেন্টাল স্ট্যাটাসটা কেন আমরা ওই জায়গাটা কেন নারিশমেন্টের হ্যাঁ, ব্যবস্থা হ্যানিম্যান করবো? সাহেব মেন্টাল ডিজিজ ট্রিটমেন্ট করার ক্ষেত্রে প্রথমেই শুরুতেই এই কথাটা বলছেন যে তাহলে তাদের যে মেন্টাল স্ট্রেসটা আছে কিনা, তাদের ফ্যামিলি স্ট্যাটাসটা কেমন, তার রিলেটিভের সাথে সম্পর্ক কি, তার পাড়া প্রতিবেশী মানে তার আত্মীয়ের সঙ্গে সম্পর্কটা কি আছে, তাকে কেমন সম্মান দিচ্ছে কিনা, এইগুলো কিন্তু দেখতে হবে। এবং যেগুলো আমরা যে মেন্টাল প্রবলেম গুলো তৈরি হচ্ছে, সেটা যেটা ফিজিক্যাল থেকে যখন মেন্টাল প্রবলেম তৈরি হচ্ছে, তখন কিন্তু ডাইনামিক মেডিসিনের সাথে কাউন্সিলিং দরকার। আর যেগুলো কোনো ফিজিক্যাল প্রবলেম তৈরি করতে গিয়ে মেন্টাল প্রবলেম হয়নি, সেগুলো কাউন্সিলিং একটা বিরাট ভূমিকা, সেটাও তিনি বলেছেন, সব জায়গাতেই সবকিছুই বলেছেন, আমরা সেটা দেখি না আর কি। কাউন্সিলিং তো আমরা অনেকেই জানি না কিভাবে করতে হবে, কারণ শরিক পেশেন্টকে কাউন্সিলিং এর প্রসিডিউর আলাদা হবে, সাইকোটিক হলে অন্যরকম হবে, এগুলো কায়দা আছে কিছু। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো পেশেন্টকে খুঁটিয়ে দেখি না, ফলে তাকে তার খুঁটিনাটিটা জানবো কোথা থেকে? এটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথির একটা চরম গন্ডগোলের জায়গা হয়ে গেছে। সবাই মানে যে চেষ্টা করছে আমি খুব সহজে একটা অসাধারণ কাজ করে ফেলবো, কিন্তু বাস্তবটা হচ্ছে কি, যদি রেকর্ডিংটা যদি ভালো করে আমরা সময় দিয়ে যদি কাজ করি, পরবর্তীকালে বসে বসে সুদ খাওয়া যাবে আরামসে। এই সুদের কথাটা কেউ আমরা ভাবি না, আসলে অ্যাকচুয়ালি আমরা বোকামিই করে চলেছি। আমরা প্রথম থেকে বেশি খাবো বলে পরিশ্রম করতে চাইছি না। পরিশ্রমটা করলে পরে পরবর্তীকালে সুদ খাবো, তার তো কোনো অসুবিধা নেই। একটা সিমিলিমা টু সিমিলিমা সিলেকশন হয়ে গেলে চট করে সেটাকে পরিবর্তন করা যায় না, যদি খুব বেশি চেঞ্জ না হয়ে গিয়ে থাকে। হ্যাঁ, ফলে এটা তো আমরা করছি না, এবং আমার তো এই আন্তরিকতার আমাদের ঘাটতি আছে তো। এবং আমরা যদি ঠিক নির্দেশগুলো যদি মানতে পারি, হ্যানিম্যানের যে নির্দেশগুলো, এগুলো এগুলো মানতে পারলে অনেক কিছু হবে। এই মানার জন্য আমাদের প্রচেষ্টাও দরকার, কারণ সবকিছু তো আমাদের মন থেকে সায় দেয় না। হ্যাঁ, আমরা অনেক কিছু অপ্রয়োজনীয় মনে করি, কিন্তু কথা হচ্ছে যে সেটা তো আমি ভাবলে হবে না, সেটাকে খোলা মনে আমাকে পেশেন্টটাকে দেখতে হবে। এই পেশেন্ট দেখাটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যদি আমরা করতে পারি খুব ভালো হয়, অসুবিধা কিছু নেই। কিন্তু হ্যানিম্যান কি দিয়ে যাননি বলুন দেখিনি, কি দিয়ে যাননি আমাদের?
আর আমরা নিতে পারছি না, সেটা তো দোষ আমাদের, আমাদের অ্যাসিমিলেশনের দোষ। এটাতে হ্যানিম্যানের দোষ নেই কিছু, সবটাতে অ্যাসিমিলেশনে গন্ডগোল হচ্ছে আমাদের, তাই না? স্যার আরো একটা হ্যানিম্যান কথা উল্লেখ সাহেব, করার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি শুনছি স্যার, আপনি এক মিনিট। বলুন, এবং হ্যাঁ। হ্যানিম্যান সাহেব সবার আগে বলছে যে আমরা যে একজন হোমিওপ্যাথ ডাক্তার, এইটাকে ভালোবাসতে হবে এবং হোমিওপ্যাথ ডাক্তার বলে আমাকে গর্ব করতে হবে। তারপরে আমরা যখন অন্যকে ভালোবাসবো সেটা এমপ্যাথি দিয়ে। তা কেস টেকিংটা যদি এমপ্যাথি দিয়ে করতে হয়, নিজের মানুষ বলে, যে পেশেন্টটাকে দেখছি এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার ওয়াইফের মতন, এটা আমার বাচ্চা, এই মানসিকতাটা যদি না থাকে। একটু আগে একজন স্যার বলছিলেন যে কথাটা, এই আমি সম্ভবত নামটি মনে নেই, তো যেই কথাটা হলো যে আমরা হোমিওপ্যাথ ডাক্তার বলে আমরা ভালোবাসতে হবে নিজেকে, এবং হোমিওপ্যাথ ডাক্তার বলে নিজেকে নিজে স্বীকৃতি দিতে হবে। তারপরে আমরা যে পেশেন্টকে দেখবো সেটাকে আমাদেরকে এমপ্যাথি দিয়ে দেখতে হবে। আর এইটা যদি করো তবেই কিন্তু তোমাদের সবটাই আপনার থেকে হয়ে যাবে। এই যে কথা তিনটের মধ্যে দিয়ে, যে একজন হোমিওপ্যাথ ডাক্তার বলে আমরা ভাবি না নিজেকে, আমরা ভাবি আমরা কিছু পাইনি বলে করেছি, বা এমবিবিএস পাইনি বা অন্য কিছু পাইনি। এই জায়গাটা যদি না চেঞ্জ করা যায় এবং যদি অন্যের প্রতি দরদ না দেখানো যায়, কেস টেকিংটা থেকে আরম্ভ করে সবকিছু, তাহলে কিন্তু সে কখনোই হবে না সাকসেসফুল। এইটার থেকে সবটা বেরিয়ে আসে। হ্যাঁ স্যার বলুন আপনি। হ্যাঁ স্যার, আরেকটা কথা উল্লেখ করার মতো, সেটা আপনি ওই আলোচনা প্রসঙ্গে উঠে এলো যে পার্মানেন্ট কিওর হয় নাকি, এরকম কিছু একটা প্রশ্ন বা আলোচনা হচ্ছিল। 2 নম্বর স্যার, অ্যাপ্রিজমে হ্যানিম্যান সাহেব যেটা বলছেন, এই নিয়ে অনেকেই অনেক তর্ক করেন বিভিন্ন অ্যাপে। একদম ফুললি পার্মানেন্ট কিওর কি করতে পারি আমরা, এই কথাটা? হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ, ওই কথাটাই হচ্ছিল। তো এই প্রশ্ন তো আমাদের সকলেরই মনে আসে। তো আমরা, মুশকিল হচ্ছে কেউ জার্মান ল্যাঙ্গুয়েজ জানি না, এটা হচ্ছে আমাদের একটা বড় ড্রব্যাক। যে হ্যানিম্যান সত্যি কি বলতে চেয়েছেন আমাদের ওই রাজেন বা বরিকের চোখ দিয়ে দেখতে হয়। তো আমি তো নিজে মানে জার্মান ভাষা জানি না। তো ওই কথাটা নিয়ে পার্টিকুলার আমি একটু এমফাসিস করেছিলাম। তাই সেটা আমার অভিজ্ঞতার কথাটা একটু বলার, জাস্ট 2 মিনিট লাগবে। সেটা হচ্ছে আমি পিডিএফ ডাউনলোড করেছিলাম, ইন্টারনেটে পাওয়া যায় অর্গাননের 6th এডিশনের। পিডিএফ ডাউনলোড করে ওই থার্ড অ্যাফরিজমে ওই পার্মানেন্ট যেখানে লেখা আছে, তো ওই স্যার 2 নম্বর স্যার, দি 2 নম্বর হাইয়েস্ট, হ্যাঁ, দি হাইয়েস্ট আইডিয়াল অফ আইডিয়াল কিওর অফ কিওর ইজ ইজ র্যাপিড, জেন্টাল এন্ড র্যাপিড, পার্মানেন্ট জেন্টিল অ্যান্ড রেস্টোরেশন অফ পার্মানেন্ট হেলথ। রেস্টোরেশন। এই কথাটা পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ, হ্যাঁ, or removal and annihilation of the disease in its whole extent। এই যে কথাগুলো লিখছে, whole extent, in the shortest, most reliable and most harmless way, on easily comprehensible principle। এই প্রত্যেকটা শব্দকে প্রশ্ন করে মানুষ। বলুন আপনি। হ্যাঁ, ওই পার্মানেন্ট কথাটা আমি জার্মান ল্যাঙ্গুয়েজে কি আছে দেখেছিলাম। তো সেইটাকে আবার ওই গুগল ট্রান্সলেটরে ফেলেছিলাম। তো তাতে দেখা যাচ্ছে পার্মানেন্টের যে ইংলিশ সিনোনিম গুলো আছে, ওটা বেরুপ মানে বি দিয়ে কিছু একটা, মানে আমি যেহেতু জার্মান জানি না, আমি পার্টিকুলার ওয়ার্ডটা বলতে পারছি না, দেখে বলতে হবে। তো ওর যে ইংলিশ সিনোনিম গুলো আছে, তার মধ্যে পার্মানেন্ট যেমন একটা আছে, তেমনি ডিউরেবল একটা ওয়ার্ড আছে। তো হতে পারে হ্যানিম্যান হয়তো পার্মানেন্টের বদলে ডিউরেবল কথাটা ইউজ করতে চেয়েছিলেন, লং লাস্টিং কথাটা ইউজ করতে চেয়েছিলেন। এগুলোও সিনোনিম আছে ওই পার্টিকুলার ওয়ার্ডটার এগেনস্টে। তো সুতরাং যদি ডিউরেবল, লং লাস্টিং এই কথাগুলো হ্যানিম্যান ইউজ করতে চেয়ে থাকেন, তাহলে পার্মানেন্ট কথাটা নিয়ে এত মাতামাতি করার কি কিছু আছে? আমি অমরনাথ স্যারকে বলছি। অমরনাথ স্যার, পার্মানেন্ট তো রিলেটিভ ব্যাপার, এই জগতে কোনটা পার্মানেন্ট? কোনোটাই পার্মানেন্ট নয়। জগতের দিকে যদি তাকিয়ে দেখি আমরা, অলওয়েজ চেঞ্জ হচ্ছে। আমি জগতের দিকে তাকিয়ে যদি দেখি, আমাদের যদি শরীরের ক্ষেত্রে যদি দেখি, মনের ক্ষেত্রে যদি দেখি, প্রত্যেক জায়গায় চেঞ্জ হচ্ছে। তো সেখানে পার্মানেন্ট বলতে যেটা বোঝায়, অ্যাবসলিউট পার্মানেন্ট বলতে কিছু হয় না, আদৌ হয় না। এখন আপনি যে কথাটা বলছেন ওই কথাটা ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ যেহেতু আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ জানি না। অনুবাদ বলতে আক্ষরিক অনুবাদ, আর হচ্ছে তার ভাবার্থকে বোঝা। হুম। এমন এই যে হোমিওপ্যাথি যে জগৎটা, যেটা হোমিওপ্যাথি জগৎটা, সেটা হচ্ছে কি, যেখানে এই কেন্ট কেন্ট জেই চ্যালেন, এই যে গ্রুপটা, যেটা এদের গ্রুপটা কিন্তু সবসময় মর্মার্থকে বা ভাবার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন। ওই আমাদের হেডিং বা
ওনার সমস্যায় রাজেন, রাজ্যের এরা কি করেছেন, এরা কিন্তু ওই আক্ষরিক ইয়েটাকে বেশি গুরুত্ব দিয়েছে, পেশেন্টের ওই কথাটাকে গুরুত্বটা দিয়েছেন। এখন কথা হচ্ছে কি যে এইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, যেন এইখান থেকে মায়াজম ইজ অর নট, এই নিয়ে ঝামেলাটা হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো এক্সপ্রেশন হতে গেলে এই যে আমি মোবাইলে আমি কাজ করছি, এখানে তো আমার ব্যাটারিটা চার্জ করা আছে, তাই আমি কাজটা করতে পারছি। এনার্জি ছাড়া তো কোনো কিছু ঘটবে না, ঘটা সম্ভব নয়। ফলে এখানে একটা কিছু যখনই ঘটছে, পরিবর্তন হচ্ছে, দেয়ার ইজ সামথিং এনার্জি। ফলে এই জায়গাটা কিন্তু অনেকেই বুঝতে চাননি, এবং যার জন্য কি হয়েছে, দুটো ভাগ হয়ে গেছে। এবং এই যে কেন্টের যে ভাবধারা, যেটা কেন্ট বা আমাদের আমাদের অ্যালেন টেনার এরা যেটা করে গেছেন, এরা কিন্তু এই কাজটা করে গেছে, এরাই মর্মার্থের কথা বলেছেন। হোয়ারাস দেখুন ওই যেটা আমাদের ক্রনিক ডিজিজ যে লেখা হয়েছে, ক্রনিক ডিজিজ যে লেখা হয়েছে, মানে এডিট করা হয়েছে, থার্ড এডিশন এডিট করেছেন কে না, আমাদের হেডিং করেছেন, তিনি মায়াজম মানতেন না। আবার এই 6th এডিশনে কে করেছেন, হিউজেস করেছেন, হিউজেস আছেন, আর উইলিয়াম বরিক আছে, এরাও মানতেন না। একটা অদ্ভুত বৈপরীত্যের মধ্যে দিয়ে হোমিওপ্যাথি করছে। ফলে এইখানে সবসময় জাজমেন্টটাকে খুব মানে ব্যক্তিগত জাজমেন্ট মূল্যায়ন না করে আর লজিক্যালি জাজমেন্ট করাটা দরকার। লজিক্যালি জাজমেন্টের সুবিধাটা কি, আর যদি আপনি লজিক্যাল জাজমেন্ট করে যেটাকে ঠিক বলে মনে করলেন, আপনার অ্যাডভান্স স্টেজ হলে পরে আপনি একটু জ্ঞানবান হলে তখন আবার লজিক্যালি সেটাকে পরিবর্তন করতে পারবেন। আর যদি কোনো ব্যক্তিগত মতামতকে যদি মাথায় গেঁথে বসে থাকেন, তাহলে ওটা আইডিয়া হয়ে যাবে। ফলে হোমিওপ্যাথির ক্ষেত্রে সবসময় এরকম একটা ডাইনামিক ভার্সেটাইল জিনিসটা হোমিওপ্যাথির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের, এবং আমাদের সবসময় এই স্বতন্ত্রতাটাকে বোঝাটা সারা জীবন ধরে বুঝতে হবে। এত কঠিন বিষয় ব্যাপারটা, হ্যাঁ, কারণ আজকে তো স্বতন্ত্রতা আর প্রমাণ করার দরকার রাখে না, আধুনিক বিজ্ঞান তো প্রমাণ করে দিয়েছে অ্যানিম্যাল ট্রু। তো ফলে ব্যাপার হচ্ছে যে অ্যানিম্যালের যে এই যে ভাবতে অবাক লাগে, যে সময় একটা লেন্স পর্যন্ত ছিল না, যে সময় একটা কোনো বিজ্ঞানের কোনো যন্ত্রপাতি সেরকম কিছু ছিল না, যে মানুষটা কি করে এরকম ভাবলেন। এই যে স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলুন। স্যার আমি শ্যামল ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ওই যে পার্মানেন্ট কিউরের কথা হচ্ছে, হ্যানিম্যানের সময় তো সাইকোসিস সিফিলিস দোষের প্রভাব খুব কমই ছিল, এবং খুব এত সুতীব্র ওষুধ দিয়ে চাপা দেওয়া, যেটা সাপ্রেশন, সেগুলো তো খুব কম ছিল। সুতরাং যদি বলে গিয়ে থাকেন যে পার্মানেন্ট কিওর, এটা সেই 250 বছর বা 265 বছর হয়ে গেল হোমিওপ্যাথির জন্ম, সেই সময়ের আগের অবস্থায় চিন্তা করতে হবে। এখনকার প্রেক্ষাপটে চিন্তা করলে আমরা বোধহয় ওটা মেলাতে পারবো না। সেটা তো একটা ব্যাপার আছে, তখন তো রোগের জটিলতা অনেক কম ছিল, এবং এত সুতীক্ষ্ণভাবে চাপা দেওয়ার ব্যবস্থা ছিল না। কিন্তু স্যার এখানে স্যার হ্যানিম্যান সাহেব বলছেন যে এই কথাটা যেটা আপনারা আমরা সবাই বলি যে ওনার সাথে এরকম জটিলতা ছিল না, কিন্তু উনি বারবার বলছেন ক্রনিক ডিজিজে অ্যাপ্রেজমেও বলছেন, এখানে গুণী মানুষজন আছেন, বলছে এখন শুধুমাত্র এটা তো ওই যেখানে আমাদের যে লোকাল ডিজিজটা যেখানে শেষ হলো, মানে 203-এর পরে 204 থেকে 209-এর মধ্যে উনি বলছেন যে সোরা সিফিলিস, সোরা থেকে সব রোগের সৃষ্টি হচ্ছে, এবং সোরা থেকে কিভাবে সৃষ্টি হয়ে বলছেন যে এখন কিন্তু শুধু ইন্ডিভিজুয়াল মায়োজোমের কিন্তু পাওয়া যাচ্ছে না, এখন কিন্তু মিক্সড মায়োজোমটাই আসার চেষ্টা করছে। এবং এই কথাটা কিন্তু তখন থেকেই উনি বলতে শুরু করেছেন, যে একেবারে যে ওনার সমাজে জটিল কেসটা ছিল না তা তো নয়, একদম সবই ছিল। কারণ আমাদের আয়ুর্বেদিক কি বলছে, আয়ুর্বেদিকে তো আমাদের তো সিপিলিস বা গনোরিয়া চিকিৎসা ছিল, সেটা তো আমাদের বিসির আগে, আমাদের এই বিসির আগে বলতে আমাদের এই খ্রিস্টাব্দের অনেক আগে ঘটনা। মানে হ্যানিম্যান জায়গাগুলো অবজারভেশনের জায়গাগুলো বেশি করতে পারেনি, করার সময় পাননি, যার জন্য এই অল্প কয়েকটা সিমটম সিপিলিস এবং সাইকোসিস উনি বার করতে পেরেছেন। অ্যাকচুয়ালি অ্যানিম্যান শ্রেণী বিভাগটা করে গিয়েছেন, এরপরে আর বিশেষ কিছু করতে পারেননি। সেটা আজকের আলোচ্য বিষয় নয়। আর হ্যাঁ, একটা কথা, আলোচনা শেষ হবে না আজকে। মোটামুটি এই আমাদের একটা আলোচনা তপন স্যার করে দিয়ে গেছেন, তা এইটা মোটামুটি এখন সমাপ্তি করতে হবে, কারণ রাত তো 1টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বিদায় নিতে হবে এবার। হ্যাঁ, বিদায় নিতে হবে, শেষ হবে না ভাই এই কোনদিন। একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে আপনার ওই ডিউরেবল। তাহলে এই যে স্থায়িত্ব যদি বাড়ানো হয়, বা স্থায়িত্ব যদি আরোগ্যের স্থায়িত্ব বাড়ানোর জন্য যদি
হ্যানিম্যান ওই কথাটা ব্যবহার করতো, তাহলে ক্রনিক ডিজিজ আবিষ্কারের প্রেক্ষাপটটা কি ছিল? এই ডিজিজটাকে মানে আরোগ্যটাকে লেন্দি করা, নাকি যে কারণে রোগটা হয় সে কারণ দূর করে একটা স্থায়ী সমাধান দেওয়া বা রোগের স্থায়ী আরোগ্য? এই প্রেক্ষাপটটা স্যার কিছু একটু যদি স্যার সংক্ষেপে বলতেন। এটা তো বলা খুব মুশকিল, যেহেতু আমরা জার্মান ল্যাঙ্গুয়েজটা জানি না। ডিউরেশন কথাটা বললো যে খুব বিরাট ভুল হয়ে যাবে, সেটাও তো নয়। পার্টিকুলারলি পার্মানেন্ট তো হয় না, ডিউরেশনটাই হয়। এটা এই কথাটা বলতে খুব খারাপ লাগবে কথাটা। বাস্তবটা হচ্ছে কি, আমরা আমরা তো একটা জীবন দেখছি, তো আমরা যে এই যে জীবনটা দেখছি, আপনি ধরুন একটা পেশেন্টকে রুগিয়ে দেখছেন, আমি শুধু ওইটুকুই ভাবছি, কিন্তু কথা হচ্ছে সেখানে তার চিকিৎসা করতে গিয়েও তো আমরা প্রিভিয়াস ফ্যামিলির সব সিমটমগুলো নিচ্ছি, সেখান থেকে নিয়ে সেখান থেকে তো মাঝদামের একটা অ্যাসেসমেন্ট করছি। তাহলে ব্যাপারে যাচ্ছে যে তাহলে সেইটা যদি করে থাকি, তাহলে তার ফল তো সে ভুগছে। হ্যাঁ, তার ফল ভুগছে, ফলে ব্যাপার হচ্ছে যে এই যে একে যখন আমরা সারাচ্ছি, যখন তার ফল পরবর্তী জেনারেশন ভুগবে। তাহলে এই যে ডিউরেশনটা বলতে কি, তার লাইফ স্প্যানের মধ্যে যদি আমরা ডিউরেশনটার মধ্যে তাকে যদি ভালো রাখতে পারি, টোটালি যদি তাকে রাখতে পারি, সেটাও তো কম নয়। কিন্তু স্যার হ্যানিম্যান তো মানে সাপ্রেশন এবং এলিউয়েশন এই দুইটাকে বাদ দিয়ে উনি কিউরের দিকে যাচ্ছিলেন। তাহলে ডিউরেশন যদি আমরা যাই, তাহলে সেটা তো সাপ্রেস্ট হলেও তো ডিউরেশন বাড়তে পারে। সাপ্রেস্ট করে দিলে আপনার জীবনের একটু দেখা দিল না, বা না না না, এলিউয়েশন করে ওখানে দিলাম উল্টা আসলো না। ওটা হ্যানিম্যান কিন্তু জেনারেশনের কথা একটা জায়গায় বলেছেন, পার্টিকুলার জায়গাটা আমি আপনাকে মনে করে বলতে পারছি না। তো একটা জেনারেশন হবে না, একটা জেনারেশনে সম্ভব নয়, কারণ এই 5,000 বছরের ময়লা আপনি কি করে দূর করবেন আপনি কয়েক বছরের মধ্যে? কি করে সম্ভব এটা সেটা? ঠিক আছে স্যার, আপনাদের কথাটা মানে আপনার এই আপনার ঘরটাকে না, একটা ঘরকে না আপনি 1 বছর বন্ধ করে রেখে দেন, তারপরে ওটাকে আপনি পরিষ্কার করে আপনি আগের জায়গায় ছবি তুলে রেখে দেন ভালো করে, আপনি ওই জায়গায় আনতে পারবেন না। ওটা একবারে আসবে না, সময় লাগবে, প্রচুর লাগবে, তাতেও কিন্তু পুলিয়ে ওই জায়গাটা আসবে না। ফলে এই জায়গাগুলো ভাবতে হবে, কারণ ডায়নামিক যে শক্তি, যে এই তো এই যে মায়াজম যেটা বলছি, এটা তো প্রকৃতিরই শক্তি। এটা তো শুধু ধরুন মানুষের মধ্যে আছে তা তো নয়, প্রতিটি প্রাণী, প্রতিটি উদ্ভিদ, প্রতিটির মধ্যেই আছে। যদি আমরা ড্রাগ প্রুফিং করতাম, সবার মধ্যেই পেতাম। ফলে এই যে একটা অনন্ত শক্তির উৎস ভান্ডার, তাকে আমি সব শেষ করে দেবো, এই ভাবনাটা কি সঠিক? এটাও ভাববার বিষয়। কিন্তু প্রকৃতি থেকে আমরা বিশ্বাস করবো স্যার। প্রাকৃতিকভাবে এখন যতটুকু ভালো রাখা যায়, ভালো করা যায়, এটাই সাথে কথা। তার ক্ষতি না তপন করে। দাদা, হ্যাঁ, তপন দাদা, হ্যাঁ, আমরা দীর্ঘায়িত না করি।